আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বৃত্তের এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব আর কি। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ওয়ান, যশোরপুর 2023 সালে আসা প্রশ্ন। কি বলছে আমরা একটু দেখি। বলছে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, নট ব্যাসার্ধ, প্রশ্ন একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখানে ব্যাসার্ধ নিয়ে তোমরা গুলাই ফেলতে পারো পরীক্ষায়। এনিওয়ে, 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জের দৈর্ঘ্য কত? চলো আমরা একটু আগে ফিগার ড্র করে বোঝার চেষ্টা করি। ধর একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এটা সার্কেল হয়েছে কিনা জানি না, ধরে নাও এটা একটা সার্কেল আর কি। এনিওয়ে, তাহলে 26 সেন্টিমিটার ব্যাস বলেছে, তাহলে ব্যাস যদি 26 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এই যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার, এই যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার 13। 26কে 2 দ্বারা ভাগ করলে যা আসে ওইটাই আর কি। 13 হচ্ছে আমার কি এই বৃত্তের ব্যাসার্ধ। ওকে ফাইন, বুঝলাম। তাহলে তাহলে আমি 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বলেছে, এটা আমি ব্যাসার্ধে কনভার্ট করেছি। তাহলে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জের দৈর্ঘ্য কত, তাই না? আচ্ছা, কেন্দ্র থেকে ধরে নিলাম এটা আমার কেন্দ্র ও, তাহলে এটার থেকে 5 সেন্টিমিটার দূরে, আমি ডিফারেন্ট কালার ইউজ করছি। তাহলে 5 সেন্টিমিটার দূরে মানে হচ্ছে, ধরে নিলাম কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার, তাহলে ধরে নিলাম এতটুকু হচ্ছে 5। তাহলে 5 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জে এর দৈর্ঘ্য। তাহলে জে আঁকো, 5 সেন্টিমিটার দূরে আমি একটা জে আঁকি। এই যে এটা আমার জে, 5 সেন্টিমিটার দূরে এটা আমার জে। তাহলে এই জে এর দৈর্ঘ্য কত সেটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো, তাহলে এই যে আমি একটু বুঝার সুবিধার্থে আমি এগুলো একটু নাম্বারিং করছি। ধরো এটা ও পি, ধরো এটা কিউ ধরে নিলাম, সেন্টার ও, তাহলে জে এর এক প্রান্ত হচ্ছে পি আর এক প্রান্ত হচ্ছে তোমার কিউ, ধরে নিলাম মাঝখানে একটা বিন্দু, সেটা আমি আর ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো তো, আমাকে বলা আছে ব্যাস 26, তাহলে ব্যাসার্ধ 23, ব্যাসার্ধ 13 হলে তাহলে এই বৃত্তের তুমি দেখো তো, তাহলে এটা যদি 13, ব্যাসার্ধ যদি 13 হয় তাহলে এটাও আমার 13, এটাও আমার বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও আমার কত 13, তাই না? আচ্ছা, তাহলে এখন তুমি খেয়াল করো, তাহলে এইটা একটা ত্রিভুজ ফর্ম হয়ে গিয়েছে, এই যে উ পি আর একটা ত্রিভুজ ফর্ম হয়ে গিয়েছে। তাহলে এই দেখো তো, উ পি আর এরকম একটা ত্রিভুজ ফর্ম হয়ে গিয়েছে। এটা উ, এটা পি, এটা হচ্ছে তোমার আর, আর এটা যেহেতু লম্ব তাহলে এটা একটা সমকোণ, তাহলে সমকোণ হলে এটা তোমার 13, এটা বলা হচ্ছে 5। ওই যে পিথাগোরিয়ান ট্রিপলসের আমরা নাম বলেছিলাম কয়েকটা। পিথাগোরিয়ান ট্রিপলস কি কি আছে, যেমন ধরো 3, 4, 5, এগুলো হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলস, অর্থাৎ এটার বর্গ প্লাস এটার বর্গ, এই দুটা বর্গের সমষ্টি আরেকটা সমান, এগুলোকে যে 3টা নাম্বার এ ধরনের যদি ম্যাচ করে ওইগুলোকে বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলস। সেমভাবে তোমার আমরা লিখতে পারি 5, 12, 13, এগুলোও হচ্ছে তোমার কি পিথাগোরিয়ান ট্রিপলস। এগুলো মনে রাখতে পারলে তোমার ক্যালকুলেশন অনেক বেশি ফাস্টার হবে আর কি। তাহলে দেখো তো, এটা 5, এটা যদি 13 হয় তাহলে তুমি পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো, এটাকে যদি লম্ব, এটা অতিভুজ, এটাকে যদি ভূমি চিন্তা করো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার দিয়ে যদি তুমি পি আর এর মান নির্ণয় করো, দেখবা যে পি আর এর ভ্যালু কত আসছে 12। তাহলে এগুলো যদি মনে রাখো তাহলে তুমি মুখে মুখে হিসাব করে বসিয়ে দিতে পারো। তাহলে পি আর এর ভ্যালু হচ্ছে তোমার কত 12, পি আর এর ভ্যালু হচ্ছে তোমার, এই যে পি আর এর ভ্যালু পেয়েছো তুমি কত 12। আর তোমার জ্যাকে তোমার সমদ্বিখণ্ডিত করে, এই যে এই লম্বটা সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এটা যত হবে এটা তত হবে। এটা যদি 12 হয় এটাও তোমার কত হবে 12 হবে। তাহলে আলটিমেটলি তোমার পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? পি কিউ এর দৈর্ঘ্য হবে 12 যোগ 12, 12 প্লাস 12 ইজ ইকুয়াল টু 24। 24 হচ্ছে আমার কি কারেক্ট আনসার। আই গেস তোমরা বুঝতে পেরেছো। তাহলে এভাবে একটু তোমরা প্র্যাকটিস করো, তাহলে আরও ইজি হয়ে যাবে তোমাদের জন্য। এনিওয়ে, নেক্সট ওয়ান, দিনাজপুর 2023 সালে আসা প্রশ্ন। কি বলছে, একটা বৃত্ত দেয়া আছে, এই বৃত্তের ইউএস সমান হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে ইউএস এটা হচ্ছে তোমার কত 3 সেন্টিমিটার। আচ্ছা, পি কিউ সমান কত, তার মানে পি, এই দেখো পি কিউ, এই যে
এটার দৈর্ঘ্যটা তোমাকে নির্ণয় করতে হবে পি কিউ। তাহলে পি কিউ এর যদি দৈর্ঘ্যটা যদি তুমি নির্ণয় করতে চাও, শুরুতে তুমি পিএস মানে এতটুকু দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা একটা ত্রিভুজ ফর্ম হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আমরা পিথাগোরিয়ান ট্রিপলস দেখিয়েছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 3 হয় তাহলে এটা হবে 4, এটা হবে 5। ওই যে না, যদি না বুঝে থাকো তুমি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো, কারণ তুমি এখানে লম্বের মান জানো, অতিভুজের মান জানো। তাহলে তোমার ভূমির মান কত হবে, ওই যে সেম আগের মতো অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিয়ে যদি করো তাহলে এটা আসবে কত 4। আর যদি এটা 4 হয় আর এটা এবং এটা সেম, তাহলে এটাও 4 হবে। তাহলে এই টোটাল পি কিউ এর মান কত হবে, পি কিউ এর ভ্যালু হবে তোমার 8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান, এটা 3.5 হবে। এটা মনে হচ্ছে তোমার 3 থেকে 5, বিষয়টা হাইফেন না, এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য কত। এই দেখো একদম ইজি, এটা কিন্তু মুখে মুখে বলা যায়, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জিয়া। বৃত্তের কেন্দ্রগামী জিয়া হচ্ছে বৃহত্তম জিয়া, যেটা তোমাকে ব্যাসকে নির্দেশ করছে। কেন্দ্রগামী জিয়া মানে এখানে ব্যাসকে নির্দেশ করছে। তাহলে তোমার কেন্দ্রগামী জিয়া যদি আঁকো, এই যে কেন্দ্রগামী জিয়া কোনটা, এই যে এটা। আর এতটুকু যদি তোমার কত হয় 3.5 হয়, বাকি এতটুকু তোমার কত হবে 3.5, যেহেতু ব্যাসার্ধ 3.5, তাহলে এটাও তো 3.5। তাহলে কেন্দ্রগামী জিয়া ব্যাসের তোমার দৈর্ঘ্য কত হবে, ব্যাসের দৈর্ঘ্য হবে 3 প্লাস 3.5 ইজিক্যালটা হচ্ছে 7 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত। ওই যে আগের মতো একদম শুরুতে যেটা করিয়েছিলাম ওইটার মতো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। আগে তুমি সার্কেল আঁকো, সার্কেল ড্র করলাম, ধরো এটা হচ্ছে আমার সেন্টার। তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধরে নিলাম, এই যে এই ব্যাসার্ধ হচ্ছে তোমার কত 3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে, তাহলে কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী, তাহলে কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার ধরে নিলাম, এটা আমার কেন্দ্র ও। কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার হচ্ছে তোমার কি এতটুকু, তাহলে এইটা হচ্ছে তোমার 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে 2 সেন্টিমিটার দূরে একটা যদি আমি জ্যা আঁকি, এই যে এটা হচ্ছে আমার সে জ্যা, তাহলে ধরে নিলাম পি কিউ জ্যা, এই যে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে শুরুতে আমি নাম্বারিং করছি, এখানে এটাকে তুমি আর দাও, তাহলে পি দেখো উ পি আর, এই ত্রিভুজে জাস্ট এইটুকু অংশের জন্য তুমি চিন্তা করো, এটা আপাতত স্কিপ করো। উ পি আর ত্রিভুজে এটা হচ্ছে তোমার লম্ব অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে অতিভুজের মান কত 3, লম্বের মান 2, তাহলে তোমার গিয়া কত হবে, ভূমি কত হবে, ওই যে যদি আমরা জানি অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে তোমার লাগছে কিসের মান, ভূমি এর মান। তাহলে আমরা লিখতে পারি ভূমি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার হবে। তাহলে ভূমি এর ভ্যালু কত হবে, ভূমি। তাহলে উভয় পাশে যদি রুট করে দাও, তাহলে এ পাশে কি আসবে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এখানে অতিভুজের ভ্যালু কত, অতিভুজের ভ্যালু হচ্ছে 3 স্কয়ার মানে আমি একেবারে করে দিচ্ছি, 3 স্কয়ার মানে 9, লম্বের মান হচ্ছে তোমার 2 স্কয়ার মানে হচ্ছে 4, রুট ওভার দাও, তাহলে কত আসে, রুট ওভার 5 আসে। তার মানে পি আর এর ভ্যালু কত, পি আর এর ভ্যালু হচ্ছে √5, আর পি আর এর ভ্যালু যদি √5 হয়, এটা আর এটা সেম, তাহলে পি আর এর ভ্যালু যদি √5 হয় তাহলে এটাও তোমার √5। তাহলে সুতরাং পি কিউ সমান কত হবে, √5 প্লাস √5 মানে হচ্ছে 2√5 হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, বৃত্তের ক্ষেত্রে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ 2 সমকোণ নয়, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। না হয় তোমরা উপপাদ্য নাম্বার 22 দেখতে পারো বইয়ে, এটা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে আমরা আগেই বলেছি, একটা যদি আমরা রং আনসার কারেক্ট করতে আইডেন্টিফাই করতে পারি, সেক্ষেত্রে বাকি দুটো আমার কারেক্ট আনসার হবে আর কি। কী দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কারেক্ট। তাহলে বৃত্তের ব্যাসই হচ্ছে তোমার কি বৃহত্তম জিয়া, এটাও কারেক্ট। তাহলে এগুলা তোমরা চাইলে এখানে তোমার রেফারেন্স দেওয়া আছে, ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো আর কি। তাহলে কারেক্ট আনসার হবে আমার 2 এবং 3। নেক্সট ওয়ান, উ বৃত্তের কেন্দ্র। আচ্ছা, উ এ বি হচ্ছে 40 ডিগ্রি। উ এ বি মানে কি, উ এ বি, উ
এ বি, তার মানে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা বলা হচ্ছে তোমার 40 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা যদি 40 ডিগ্রি হলে এ ও বি, এ ও বি এই কোণের ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে, তাই না? এ ও বি। আচ্ছা, আমি তোমাকে আর একটু শর্ট করে দিই, মানে এখানে ফিগারটা যদি আমি আরেকবার ড্র করি, এই যে এটা হচ্ছে আমার সেই ত্রিভুজ যেখানে আমাকে বলা হয়েছে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে তোমার 40 ডিগ্রি। আচ্ছা, ও এ তোমার বি, এটা হচ্ছে তোমার ডি। এখন ও এ বি, তাহলে এইটা হচ্ছে তোমার লম্ব দেয়া আছে, এটা লম্ব হলে এটাও লম্ব, এনিওয়ে তাহলে লম্ব হলে তাহলে এখানে বলো তো এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 40 ডিগ্রি। তাহলে আগে তুমি এই কোণের মান নির্ণয় করো, এই কোণের মান কত হবে? ও এ ও ডি এর কোণের মান কত হবে দেখি বলো তো? এটা তোমার 90 ডিগ্রি, এটা 90, এটা 40, তাহলে এটা কত? টোটাল 3 কোণের সমষ্টি কত ত্রিভুজের? 180 ডিগ্রি। তাহলে 90 40, তাহলে ওটা কত হবে? এটা হবে তোমার 50, এটুকু 50। আচ্ছা, এটুকু যদি 50 হয় তাহলে তোমার এটুকু কত হবে? পুরোটা এটাও তোমার কত? এটা হবে তোমার 50, তাই না? তাহলে এটা 50 হলে ওটাও 50, 50 50 100, তাহলে তোমার এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে গিয়া কত হবে? তোমার 100 ডিগ্রি হবে আর কি। বুঝতে পেরেছো? এই আর কি, এরকম করে তোমরা একটু সলভ করবা। দেন দেখো, ও কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এ বি এর মান কত? ও বৃত্তের কেন্দ্র এ বি এর মান কত? এ বি এর ভ্যালু, এ বি এর ভ্যালু বাদ দাও, তুমি আগে ওই যে জাস্ট এই ত্রিভুজ নিয়ে চিন্তা করো, এইটুকু অংশ নিয়ে চিন্তা করো আগে। তাহলে লম্ব দেওয়া আছে 4, অতিভুজ দেওয়া আছে 5, তাহলে ভূমি কত হবে? 3, এটা 3 হলে এটাও 3, তাহলে এ বি এর ভ্যালু কত হবে? এ বি এর ভ্যালু হবে 3 + 3 = 6। এগুলো আমরা করতে করতে প্রো হয়ে গেছি, আমাদের আর দেখাই লাগছে না। এনিওয়ে, নেক্সট ওয়ান কি বলছে? চিত্রের পি কিউ এস বৃত্তের কেন্দ্র ও, পি কিউ এস, পি কিউ এস বৃত্তের কেন্দ্র ও, ওকে বুঝলাম। ও আর = 3 সেন্টিমিটার, ও আর ও আর হচ্ছে এই যে লম্ব যেটা, এটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার বলা আছে। পি আর = 4 সেন্টিমিটার, পি আর = 4 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 4 সেন্টিমিটার পি আর। তাহলে উপি এর দৈর্ঘ্য কত? উপি, এই দেখো উপি এর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত? ওই যে পিথাগোরিয়ান ট্রিপলস বলেছি, তাহলে 3 4 হলে উপি, এটা অতিভুজ, তাহলে এটা কত? 5 হবে। তাহলে উপি এর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার। চিত্রে পি কিউ এস বৃত্তের কেন্দ্রে না, এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর = 3 সেন্টিমিটার। ও আর কই? ও আর হচ্ছে তোমার কত? এটা হচ্ছে 3, এটা 3, পি আর = 4, ওই যে আগের মতো 4। তাহলে চিত্রানুসারে, এই চিত্র অনুসারে আমরা কি বলতে পারি? ও পি কিউ এর সমদ্বিখণ্ডক ও আর, এই দেখো পি কিউ এর সমদ্বিখণ্ডক ও আর, এই যে কেন্দ্র থেকে লম্ব যদি টানো, এটা সমান 2 ভাগে ভাগ করে, জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে, এই যে পি কিউ জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে, এটার মান যত এটার মান তত, সমদ্বিখণ্ডক ও আর, এটা কারেক্ট। তাহলে 2 নম্বরটা কি বলছে দেখো তো? পি কিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে পি এস কিউ। পি কিউ চাপের উপর, এই যে দেখো পি কিউ চাপ কোনটা? পি কিউ চাপ, এই যে পি কিউ চাপের উপর, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, পি কিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? এই যে বৃত্তস্থ কোণ, এটা না? বৃত্তস্থ কোণ পি এস কিউ, এই কোণটা পি এস কিউ, এটা কারেক্ট কিনা? অবশ্যই কারেক্ট। বৃত্তস্থ কোণ পি আর কিউ, ওকে ফাইন। তারপর কি বলছে? যদি কেন্দ্রস্থ কোণ বলতো, কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে, এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ আর কি, ওইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এগুলো আমরা জানি, তাহলে এটাও তোমার কারেক্ট। নেক্সট ওয়ান কি বলছে? পি কিউ ইজ লেস দ্যান ওপি প্লাস ও কিউ। তাহলে পি কিউ মানে কোনটা? পি কিউ মানে হচ্ছে এইটা, এই যে এই পি কিউটা, ওপি প্লাস ও কিউ, ওপি মানে হচ্ছে এটা, ও কিউ মানে হচ্ছে এটা। তার মানে এই ত্রিভুজের আমরা জানি কোন একটা ত্রিভুজের 2 বাহুর সমষ্টি 3য় বাহু অপেক্ষা বৃহত্তর। কোন একটা ত্রিভুজের আমরা জানি 2 বাহুর সমষ্টি 3য় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে এটা তোমার কি বলছে? পি কিউ, তাহলে এটা হচ্ছে তোমার ও, তাহলে তোমার পি কিউ অবশ্যই তোমার ওপি প্লাস ও কিউ এর থেকে কী হবে? ছোটো হবে। না হলে তুমি এই ভ্যালুগুলো বসিয়েও দেখতে পারো,
মান কিন্তু সেমই আসবে আলটিমেটলি, বুঝতে পেরেছ? আর আমরা তো জানি কোনো ত্রিভুজের দুটি বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি 1 2 3। নেক্সট ওয়ান, হ্যাঁ এ বি সমান 24 সেন্টিমিটার। আচ্ছা এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 24 সেন্টিমিটার, ও এম ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ও এম ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? আচ্ছা এ বি ইজ ইকুয়াল টু 24, এ বি মানে হচ্ছে এই পুরো এই যে তোমার যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার 24 সেন্টিমিটার, ও এম ইজ ইকুয়াল টু 5, ও এম মানে হচ্ছে এই যে এইটুকু হচ্ছে তোমার কত, এইটুকু হচ্ছে 5 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে টোটাল যদি তোমার 24 হয় এটুকু কত, অর্ধেক, অর্ধেক হচ্ছে তোমার কত 12। তাহলে এটা 5 হলে এটুকু কত 12, এটা 12। তাহলে এই জাস্ট এই অংশটুকুর জন্য তুমি চিন্তা করো, এই অংশটুকু যদি চিন্তা করো তাহলে সেক্ষেত্রে আমি ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট এইটুকু অংশের জন্য যদি চিন্তা করো, এক্ষেত্রে দেখো তো নিচের অংশটা হচ্ছে 12, লম্ব হচ্ছে 5, তাহলে অতিভুজের মান কত হবে 13। তাহলে এখানে দেখো তো উবিটা এই বৃত্তের ব্যাসার্ধ না, ব্যাসার্ধ। তাহলে উবি তাহলে যদি এই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের ভ্যালু কত পাচ্ছ? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13, এই যে 13 হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, এ বি ইজ ইকুয়াল টু 24, ও এম ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এ বি ইজ ইকুয়াল টু 24, ও এম ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ও এম ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার হলে এম এন এর দৈর্ঘ্য কত? ও এম ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার হলে এম এন এর দৈর্ঘ্য কত? আচ্ছা কিছুক্ষণ আগে আমরা পেয়েছি এই বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে তোমার কত 13 পেয়েছি। তাহলে এটা পুরোটা ব্যাসার্ধ না, যেমন এটাও ব্যাসার্ধ, এটাও তো ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ তোমার এটা কত, এটা বলা হচ্ছে, এটা পেয়েছিলাম আমরা কিছুক্ষণ আগে, এটা পেয়েছিলাম 13। আচ্ছা তাহলে এখন বলছে ও এম ইজ ইকুয়াল টু 5, ও এম মানে হচ্ছে এইটুকু অংশ, এইটুকু অংশ যদি 5 হয় তাহলে এম এন মানে কত, নিচের এইটুকু অংশ। তাহলে পুরোটা 13, উপরের এই অংশটুকু 5 হলে নিচের অংশটুকু কত হবে 8 হবে। 5 আর 8 মিলে হয় কত 13, নাহলে 13 থেকে তুমি 5 বিয়োগ করো কত আসে 80 আসে। কারেক্ট আনসার হবে তোমার কত 8। নেক্সট ওয়ান, অধিচাপে অন্তর্লিখিত কোণ কেমন? অধিচাপ এবং উপচাপ জিনিসটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। এই দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, সাপোজ এই বৃত্ত। অধি মানে কি? অধি মানে বোঝায় বেশি বোঝায় অনেকটা না, অধি মানে বেশি বোঝায়। তাহলে অধিচাপ মানে হচ্ছে ধরো এই বৃত্তকে তুমি যদি কাট করো, ধরে নিলাম আমি বৃত্তকে এইখান থেকে এইটুকু অংশ আমি কাট করলাম, কাট করে ফেললাম, তাহলে কাট করে এই জায়গায় আঁকলাম, এই অংশটুকুকে আমি কাট করে এই জায়গায় নিয়ে আসলাম। আচ্ছা তাহলে এই যে বড় যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অধিচাপ, এটাকে বলা হয় কি অধিচাপ, অধিচাপ। আর এটাকে বলা হয় উপচাপ, বলা হয় কি উপচাপ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপের মধ্যে তুমি যদি একটা কোণ অঙ্কন করো, অধিচাপের ভিতরে যদি তুমি যে কোনো জায়গায় যদি কোণ অঙ্কন করো এই কোণটা অবশ্যই কি হবে তোমার 90 ডিগ্রি থেকে ছোট হবে। তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোণ হয় কেমন? সূক্ষ্মকোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। যদি উপচাপে অন্তর্লিখিত কোণ বলতো তাহলে কি হতো? তাহলে উপচাপেরটা যদি চিন্তা করো, উপচাপে দেখো এই উপচাপের মধ্যে তুমি একটা কোণ অঙ্কন করো, এই উপচাপ, তাহলে এই কোণটা কত? অবশ্যই এটা তোমার 90 থেকে বড় হচ্ছে। তাহলে এটা কি উপচাপে অন্তর্লিখিত কোণ কেমন? উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। এটা চাইলে তোমরা লিখে রাখতে পারো। আর আরেকটা জিনিস, অধিচাপ এবং উপচাপ এটা একজন আরেকজনকে বলা হয় তোমার কি একটা আরেকটার কি অনুবন্ধী, অনুবন্ধী বলা হয়, অনুবন্ধীও বলা হয়। যদি বলা হয় যে উপচাপের অনুবন্ধী কোণে উপচাপের অনুবন্ধী কোণে অন্তর্লিখিত কোণ কেমন? উপচাপের অনুবন্ধী মানে বোঝাচ্ছে অধিচাপকে, অথবা অধিচাপের অনুবন্ধী মানে বোঝাবে কি উপচাপ। এই জিনিসটা একটু মাথায় রাখিও, কেমন? নেক্সট ওয়ান, কোনো বৃত্ত এই যে দিয়েছে কোনো বৃত্ত উপচাপে অন্তর্লিখিত কোণ কি? উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে তোমার কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি কি সূক্ষ্মকোণ, উপচাপে অন্তর্লিখিত কোণ কেমন? স্থূলকোণ। উপচাপেরটা হচ্ছে স্থূলকোণ। এই যে ছোট, এই যে আবার দেখাচ্ছি ছোট, তাহলে এক্ষেত্রে যে কোণটা অঙ্কন করবো ওইটা অবশ্যই তোমার কি 90 থেকে বড় হবে। সুতরাং এটা কেমন? স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে সেটা তো আমরা জানি, 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, বলে স্থূলকোণ। এনিওয়ে, হ্যাঁ এরপরেরটা একটু দেখো এখানে কি বলছে। ও বৃত্তের কেন্দ্র,
ও বৃত্তের কেন্দ্র এবং PMN 40 ডিগ্রি, PUN এর কত মান কত, PMN মানে হচ্ছে PMN, এই যে PMN, এই যে এটা PMN, এই কোণটাকে বলা হচ্ছে কত, এই কোণের ভ্যালু হচ্ছে তোমার 40 ডিগ্রি। তাহলে PUN এই যে এই কোণের ভ্যালু কত, এই কোণের ভ্যালু কত, এই কোণের ভ্যালু মনে হচ্ছে তোমার কি, যেহেতু ও বৃত্তের কেন্দ্র তাহলে মনে হচ্ছে এটা 90 ডিগ্রি, কিন্তু না, ভুল করা যাবে না। সুন্দর একটা উপপাদ্য আছে তোমাদের বইয়ে, উপপাদ্য নাম্বার 20-তে চাইলে দেখতে পারো, এখানে রেফারেন্স দেওয়া আছে। সেটা কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেমন দ্বিগুণ হয়। মানে বিষয়টা কি, এই দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, ধরে নিলাম এখানে একই চাপ কোনটা দেখো না, আমি জাস্ট এখানে আগে দেখাই তারপরে এদিকে ব্যাখ্যা করছি, না হলে এদিকে দেখো। ধরে নিলাম BC এই বৃত্তের চাপ, তাহলে এই চাপের উপর দণ্ডায়মান, ধরো ও হচ্ছে এই বৃত্তের কি, ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ডিফারেন্ট কালার ইউজ করি। তাহলে এই বৃত্তের এই চাপের উপর আমি একটা কোণ অঙ্কন করলাম, আরেকটা কোণ অঙ্কন করলাম কেন্দ্রকে নিয়ে। তাহলে সেম চাপ BC, সেম চাপের উপর আমি একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম আর একটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করলাম। তাহলে বলা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ এটা বৃত্তস্থ কোণের কত হবে, দ্বিগুণ হবে। যদি বৃত্তস্থ কোণ তোমার 30 হয়, তোমার কেন্দ্রস্থ কোণ হবে কত, 60। সেমভাবে উল্টাভাবেও বলতে পারি, একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান তোমার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে, অর্ধেক হবে। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি, দ্বিগুণ। তাহলে এখানে দেখো বৃত্তচাপ এটা সেম, দেখো সেম বৃত্তচাপ NP এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান, দেখো এই যে এই একটা কোণ, তাহলে এটা কেমন, বৃত্তের উপর যেহেতু দণ্ডায়মান, এটা হচ্ছে তোমার কি বৃত্তস্থ কোণ, আরেকটা কোণ কি কেন্দ্রের উপর, তাহলে এটা হচ্ছে তোমার কি কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা যদি তোমার 40 ডিগ্রি হয়, এটা হবে তোমার কত, দ্বিগুণ হবে, তাহলে এটা কত, 80 ডিগ্রি। বুঝতে পেরেছো, এই আর কি। তাহলে এটা হবে তোমার কারেক্ট আনসার 80 ডিগ্রি। নেক্সট ওয়ান, হ্যাঁ, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQR এর সম্পূরক কোণ কত, তাই না। সম্পূরক কোণ জিনিসটা কি, সম্পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি তোমার 180 ডিগ্রি হয়, তখন এদেরকে একটি অপরটির বলা হয় কি, সম্পূরক কোণ। অর্থাৎ দুটি কোণের সমষ্টি, যেমন ধরো যদি এরকম হয় x প্লাস y ইজ ইকুয়াল টু কত, কোণ x প্লাস কোণ y ইজ ইকুয়াল টু যদি 180 হয়, তাহলে এই x এবং y কোণদ্বয়কে এক অপরের বলা হবে কেমন, সম্পূরক কোণ। আর যদি এরকম হয় কোণ x প্লাস y ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদের একজন অপরজনকে বলা হবে কি, পূরক কোণ। এটাকে বলা হয় পূরক কোণ। আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সম্পূরক কোণ। তাহলে কি বুঝলাম, দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এরা এক অপরের হচ্ছে কি, সম্পূরক কোণ। আর যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে পূরক কোণ। যে এরকম বলতে পারে, ধরো মাঝে মধ্যে 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, তাহলে কত হবে, তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান করতে হবে। যদি পূরক কোণ বলে, আমরা জানি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ, তাহলে বাকি কোণের মান কত হবে, 90 থেকে তুমি জাস্ট ওটা বিয়োগ করে দিবা, তাহলে কত আসে, 60 আসে। তাহলে 60 ডিগ্রি কোণের 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে তোমার কত, 60 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 60 ডিগ্রি। আর যদি বলা হয় যে এরকম ধরো বলা হলো 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত, তাহলে তখন কি করব, সম্পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তখন আমরা 180 থেকে 110 বিয়োগ করব, তাহলে যত আসে তোমার কত আসবে, 70 ডিগ্রি হচ্ছে তোমার কি 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আসি আমরা আমাদের মেইন MCQতে ফিরে যাই। কি বলছে দেখো, উকেন্দ্র বিশিষ্ট PQR এর সম্পূরক কোণ কত, PQR এর সম্পূরক কোণ কত। তাহলে আগে আমরা PQR মানে হচ্ছে এই কোণের মানটা আমরা নির্ণয় করি। এই কোণের মান নির্ণয় করতে হলে দেখো এখানে বলা আছে P কোণের মান হচ্ছে x ডিগ্রি, Q কোণের মান হচ্ছে কত, 5x ডিগ্রি, আর কোণের মান তো আমি জানি না। কিন্তু দেখো আর কোণ কেমন, এই যে বৃত্তের উপর কোণ না, এটা বৃত্তস্থ কোণ না,
এই দেখো আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কেমন, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে তোমার আর কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা কত এক সমকোণ মানে হচ্ছে এটা কত 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি না, যেহেতু পুরোটা একটা ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি x ডিগ্রি প্লাস 5x ডিগ্রি প্লাস 90 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 180। তাহলে 6x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ওই যে 180 মাইনাস 90, তাহলে এখানে পাচ্ছ 6x ইজ ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে 90, সুতরাং x ডিগ্রি কোণের মান কত পাচ্ছ 15। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার কত x ডিগ্রি মানে হচ্ছে যদি 15 হয়, কিন্তু আমার লাগবে কি পি কিউ আর মানে হচ্ছে এ কোণের ভ্যালু, এটা কত 5x ডিগ্রি, তাহলে 5x মানে কত হবে কিউ কোণের মান কত, কিউ কোণের মান হচ্ছে 5x ডিগ্রি, তাহলে 5 ইন্টু x ডিগ্রি হচ্ছে কত 15, তাহলে কত 75 ডিগ্রি। তাহলে আনসার কিন্তু তোমাকে কিন্তু দেয় আছে, তুমি মনে যদি এতটুকু করে কিউ কোণের মান নির্ণয় করে যদি 75 ডিগ্রি দাগিয়ে দাও তাহলে কিন্তু ভুল হবে, আনসার কিন্তু কারেক্ট না। তোমাকে কিন্তু কিউ কোণের মান পি কিউ আর কোণের মান নির্ণয় করতে বলেনি, বলেছে এটা সম্পূরক কোণের মান কত, কিছুক্ষণ আগে বলেছি। তাহলে এটা সম্পূরক কোণ কত হবে, দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাকে সম্পূরক কোণ, তাহলে 75 ডিগ্রি হলে বাকিটা কত কেমনে করবো, 180 থেকে 75 বিয়োগ করবো, 180 থেকে যদি তুমি 75 বিয়োগ করো তাহলে হবে 105 আসবে, 105ই হচ্ছে তোমার পি কিউ আর এর সম্পূরক কোণ, এটাই হচ্ছে তোমার কারেক্ট আনসার, নট 75। সো একটু বুঝে শুনে আনসার করতে হবে। আচ্ছা, এই কি হচ্ছে উপচাপের দেখেছো কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোন ধরনের অনুবন্ধী, বলতে উপচাপের অনুবন্ধী কি, উপচাপের অনুবন্ধী আবার লিখে দিচ্ছি উপচাপ, অধিচাপ, এরা একজন আরেকজনের কি অনুবন্ধী। যদি বলা হয় উপচাপের অনুবন্ধী তার মানে এটা হচ্ছে অধিচাপকে নির্দেশ করছে, অধিচাপের অনুবন্ধী বললে উপচাপ, তাহলে উপচাপের অনুবন্ধী মানে হচ্ছে অধিচাপ, অধিচাপ মানে কি বড় বিশাল, তাহলে অধিচাপের অন্তর্লিখিত কোণ কেমন, অন্তর্লিখিত কোণ হয় সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে ছোট কোণ, তাহলে এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট, যাকে আমরা সূক্ষ্মকোণ বলি। নেক্সট ওয়ান অর্ধবৃত্তস্থ কোণ, কিছুক্ষণ আগে দেখেছি অর্ধবৃত্তস্থ কোণ 100 কোণ, যেটা কত 90 ডিগ্রি। নেক্সট ওয়ান এটা একটু দেখো, কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এ ও বি সমান কত 80 ডিগ্রি হলে এ সি বি সমান কত, তাই না? এ বি সি বৃত্তে এ ও বি এই দেখো এ ও বি হচ্ছে তোমার কি 80 ডিগ্রি মানে হচ্ছে 80 ডিগ্রি হলে এ সি বি সমান কত। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে দেখো বৃত্তচাপ কিন্তু এটা এ বি, বৃত্তচাপের উপর একই বৃত্তচাপের উপর এটা হচ্ছে, যেহেতু এটা বৃত্তের কেন্দ্র বলেছে তাহলে কেন্দ্রের সাথে যে কোণ সেটাকে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের সাথে যে কোণ সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কিছুক্ষণ আগে বলেছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কিংবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে এক্ষেত্রে বলতো যদি বৃত্তস্থ কোণের ভ্যালু যদি তোমার কত হয়, বৃত্তস্থ কোণের ভ্যালু যদি তোমার 80 ডিগ্রি হয় এসিবি, তাহলে সরি কেন্দ্রস্থ কোণের ভ্যালু যদি 80 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণের ভ্যালু তার অর্ধেক হবে, অর্ধেক হলে এটা কত 40 ডিগ্রি। এটা তোমাদের উপপাদ্য নাম্বার 20 দেখে নিও। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ এটা তোমার কেন্দ্রস্থ কোণের কি হবে অর্ধেক হবে। সো একটু বুঝে শুনে আমাদের আনসার করতে হবে আর কি। নেক্সট ওয়ান এবিসি এর পরিকেন্দ্র ও। আচ্ছা আগে আমরা নির্ণয় করে এঁকে ফেলি। পরিকেন্দ্র মানে বাইরের কেন্দ্র, আগে তুমি বোঝার সুবিধার্থে আমরা আগে সার্কেলটা এঁকে নিলাম, দেন এর মধ্যে একটা ত্রিভুজকে আটাই দিব আর কি। ধরলাম এই দেখো এবিসি ত্রিভুজের এটার পরিকেন্দ্র ধরে নিলাম, এখানে এটা হচ্ছে পরিকেন্দ্র, এই কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, পরিকেন্দ্র ও, ওকে ও। এবি ইজ ইকুয়াল টু এসি, এবি মানে হচ্ছে এইটা এবং এটা, এই দুটা কি সেম বলছে সমান হলে, এবং এ বি সি ইজ ইকুয়াল টু 55, এ বি সি মানে হচ্ছে এই কোণটা কত 55 ডিগ্রি হলে বিউসি তার মানে হচ্ছে তোমার কোনটা এই কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে আর কি। আচ্ছা, বিউসি মানে হচ্ছে
এই যে এই কোণের ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে তোমাকে, এই কোণের ভ্যালু, তাই না? আচ্ছা, তার আগে আমরা একটু মডিফাই করি। যদি এ বি সি যদি 55 ডিগ্রি হয়, দেখো এই বাহু সমান, যদি এই কোণ যদি 55 হয় তাহলে এই কোণও কত হবে তোমার 55, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটাও তোমার কত 55, এটাও তোমার কত 55 ডিগ্রি। এখন দেখো তাহলে এ কোণের ভ্যালু কত হবে, তাহলে এ কোণের ভ্যালু কত হবে বলো তো দেখি। এটা 55, এটা 55, এটা একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটা মিলে যদি 110 হয় তাহলে বাকিটা কত 70, এটা হচ্ছে তোমার 70 ডিগ্রি। এতটুকু বুঝতে পেরেছো? ওকে, এখন আসি আমরা আমাদের মেইন ইয়াতে ফিরে যাই। কি বলছে, আমি ডিফারেন্ট কালার ইউজ করছি। কি বলছে, বিওসি মানে কি, এই কোণটা বি ও সি, তার মানে এই কোণের ভ্যালু নির্ণয় করতে হবে, তাই না? তাহলে দেখো একই বৃত্তচাপ বিসি এর উপর দণ্ডায়মান একটা তোমার বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা তোমার বৃত্তস্থ কোণ না, এই যে এটা তোমার বৃত্তস্থ কোণ না, বৃত্তস্থ কোণের মান তুমি জানো, তাহলে কেন্দ্রস্থ কোণের মান নির্ণয় করতে পারবে না? অবশ্যই পারবো। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ যত, কেন্দ্রস্থ কোণ হচ্ছে তার দ্বিগুণ। তাহলে এটা যদি 70 হয় তাহলে বি ও সি কত হবে, এটা দ্বিগুণ, তাহলে হবে এটা 140 ডিগ্রি। আই গেস ইউ গট ইট। এগুলো একটু প্র্যাকটিস করবা বেশি বেশি, কেমন? নেক্সট ওয়ান, কি আছে চিত্রে, এ ডি বি অধিচাপ, এ ডি বি, এই দেখো অধিচাপ মানে বড় বলছিলাম, এ ডি বি, অবশ্যই এটা অধিচাপ, কারেক্ট। নেক্সট ওয়ান কি বলছে, এ বি ইজিক্যাল টু 6 সেন্টিমিটার, এ বি ইজিক্যাল টু 6 সেন্টিমিটার মানে কত দেখো তো, এটা 5 হলে, জাস্ট এই ত্রিভুজের কথা চিন্তা করো তুমি, এই ত্রিভুজেরটা চিন্তা করো, এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা কত, এটা অবশ্যই 3 হবে, আর এটা 3 হলে এটাও 3 প্লাস 3 মিলে কত 6, তাহলে এ বি সমান কত 6, এটাও কারেক্ট। ওকে, মুখোমুখি হিসাব, কোনো ক্যালকুলেশন নাই, তাহলে এটাও কারেক্ট। তাহলে এটা দেখো তো, এটা হবে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তার মানে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, বাচ্চাকালে পড়ছিলাম তো। তার মানে এই পুরো এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে 6, তাই না? এ বি হচ্ছে তোমার এই ত্রিভুজের ভূমি এর মান হচ্ছে 6, উচ্চতা হচ্ছে কত 4, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে কত 4, 424, 24কে 2 দ্বারা ভাগ করলে আসবে 12, তাহলে 12 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে কারেক্ট আনসার কিন্তু 1, 2, 3 তিনটাই। নেক্সট ওয়ান, আল্লাহ এটা কি স্যার, এটা কি, এটা দেখে তো অনেকে না দাগে দিয়ে চলে আসবেন, তাই না? আমরা এইসব করবো না, আমরা বুঝে আনসার করার চেষ্টা করবো, কেমন? সো চলো আমরা এটা একটু দেখি। চিত্রে এখানে একটা বৃত্ত দেয়া আছে, এর মধ্যে কিছু আঁকিবুকি করা হয়েছে। আঁকিঝুঁকি দেখো, পি কিউ আর এস 4টা পয়েন্ট দিয়ে একটা চতুর্ভুজ ফর্ম করেছে। আচ্ছা, বুঝলাম। তাহলে কিউ পি আর, এই দেখো কিউ পি আর মানে হচ্ছে এটা কিউ পি আর, এবং পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, এবং পি কিউ আর, এই দেখো পি কিউ আর এর সমদ্বিখণ্ডক এইটা, এবং এটার সমদ্বিখণ্ডক বলছে এম। আচ্ছা, সমদ্বিখণ্ডক এম বিন্দুতে। ওকে, এই দুটার সমদ্বিখণ্ডক তোমার কি এম বিন্দুতে। আচ্ছা, ওকে গেল, বুঝলাম। তারপর বলছে পি কিউ এস, এই যে এটা পি কিউ এস এবং কিউ পি এস এবং এইটার সমদ্বিখণ্ডক এন বিন্দুতে। আচ্ছা, গেল, ওকে ফাইন, বুঝলাম। এম বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম এটা। এবার কি বলছে, পি কিউ ইজ নট ইকুয়াল টু কিউ আর, অর্থাৎ এগুলা একটা বাহু, প্রত্যেকটা বাহু একে অপরের কি নয়, সেম নয় বলছে। তাহলে নিচের কোনটা সঠিক, তাই না? আচ্ছা, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। কিউ পি আর ইজ ইকুয়াল টু কিউ পি আর মানে হচ্ছে দেখো কিউ পি আর, এটা ইজ ইকুয়াল টু পি আর কিউ, এইটা এবং এটা কি সেম হবে? দেখে আমাকে বলো তো তোমরা, এইটা এবং এটা কি সেম হবে? হবে না। কেন হবে? কারণ হচ্ছে তোমার একটা বাহু সেম নয়, তাহলে তোমার এই কোণটা তোমার কি পি কিউ আর, এই কোণটা এবং এই কোণটা কি হবে না, কখনো সেম হবে না। এরপরটা একটু দেখি, পরেরটা কি বলছে,
কিউ পি আর এবং কিউ এস আর, কিউ এস আর মানে কি, এই দেখো কিউ পি আর, কিউ পি আর মানে হচ্ছে এই কোণ, এবং কিউ এস আর ডিফারেন্ট কালার ইউজ করি, কিউ এস আর মানে হচ্ছে কিউ এস আর, এই কোণটা সমান কিনা, এটা কিন্তু সেম হবে। কেন হবে দেখো না, এটা হচ্ছে জাস্ট বাকিগুলো বাদ দাও, এগুলোর জন্য তুমি চিন্তা করো, আমি এদিকে এঁকে দেখাচ্ছি। এই দেখো এখানে গ্যাঞ্জাম লাগতেছে তোমাদের, এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে তোমার কি কিউ, এটা হচ্ছে তোমার আর, এটা হচ্ছে তোমার কি এস। এখন তোমাকে বলছে কিউ পি আর মানে হচ্ছে দেখো কিউ থেকে, এই দেখাই তোমাদের কিউ পি আর মানে হচ্ছে কিউ পি আর এই কোণটা, এবং আরেকটা কি বলছে, আরেকটা কি বলছে, আরেকটা হচ্ছে তোমার কিউ এস আর, এই দেখো কিউ এস আর এই কোণ, এই দুটা কোণ কিন্তু সেম। কেন, এই দেখো সেম বৃত্তচাপের উপর, দুটাই কিন্তু সেম বৃত্তচাপ, পি সরি আর কিউ বৃত্তচাপের উপর দণ্ডায়মান, দুটা কি বৃত্তস্থ কোণ না, আর কিউ চাপের উপর দণ্ডায়মান, এটা একটা বৃত্তস্থ কোণ, আর কিউ চাপের উপর দণ্ডায়মান এটা আরেকটা বৃত্তস্থ কোণ। তার মানে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটা কি হয়, সেম হয়। তাহলে এখানে কারেক্ট আনসার হবে তোমার কি খ নাম্বার। না হয় আমরা তোমাদের বইয়ে খুব সুন্দর একটা উপপাদ্য দেওয়া আছে, এই যে এটা আশা করি তোমরা দেখেছো, উপপাদ্য নম্বর 21, একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। তাহলে এখানে দেখো না বিডি এই চাপের উপর দণ্ডায়মান দুটা বৃত্তস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি এ ডি, আরেকটা একই চাপের উপর দণ্ডায়মান আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। তাহলে এই দুটা বৃত্তস্থ কোণ কি হবে, সেম হবে। তাহলে এক্ষেত্রেও তোমার দেখো, এক্ষেত্রে আমি আরেকবার দেখাচ্ছি, এক্ষেত্রে একই বৃত্তচাপ কি কিউ পি আর, এই যে কিউ পি আর এটার উপর এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান, সেমভাবে এটাও তোমার সেম বৃত্তচাপের উপর দণ্ডায়মান, তাহলে এই কোণ দুটাই কী হবে, সেম হবে। সো মাথা ঠান্ডা রেখে এগুলো এমসিকিউগুলো একটু দেখতে হবে, এসব বেজাল দেখে গ্যাঞ্জাম দেখে কিন্তু এমসিকিউ স্কিপ করে আসা যাবে না, বুঝে বুঝে আনসার করতে হবে আর কি। নেক্সট ওয়ান, এটা একটু দেখো কি বলছে, খুব ইম্পর্টেন্ট। এখানে তোমার চিত্রে ডিসিই মানে হচ্ছে এই কোণের বেল, ওটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তার আগে আমরা একটু খেয়াল করি, আমরা জানি কি, আমরা জানি এখানে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ রয়েছে, এই বৃত্তের চতুর্ভুজে বি কোণের মান কত 94, এটা হচ্ছে তোমার কত 94 ডিগ্রি। আচ্ছা, যদি 94 ডিগ্রি হয় আমার লাগবে এই কোণ, তাহলে এই কোণ নির্ণয় করতে হলে আগে আমরা এই কোণের ভ্যালু নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এই কোণের মান কত হবে, এই কোণের মান কত হবে, ডি কোণের মান কত হবে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় হচ্ছে কি এক সমকোণ। এই দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি, বৃত্তস্থ কোণদ্বয়ের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। তার মানে বি কোণ প্লাস ডি কোণ মিলে হচ্ছে তোমার কত 180 ডিগ্রি। বি কোণের মান দেওয়া আছে কত তোমার 94 প্লাস ডি কোণ সমান কত 180। তাহলে ডি কোণের মান কত হবে, কোণ ডি হবে 180 মাইনাস 94 কত আসে দেখো, তাড়াতাড়ি করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। 94 ইজ ইকুয়াল টু আসে 86 আসে। তার মানে এই যে ডি কোণের মান আসে কত 86। ওকে, এবার দেখো এই দেখো এই পুরো কোণটা কি, এই পুরো কোণটা এক সরল কোণ না, এটা পুরোটা একটা সরল কোণ না, এক সরল কোণ যেমন 180 ডিগ্রি। তাহলে এইটা যদি তোমার এতটুকু যদি তোমার ডি কোণের মান যদি 86 হয়, তাহলে এ কোণের ভ্যালু কত হবে, এই যে এ কোণের ভ্যালু কত হবে 180 থেকে যদি আমি 86 বাদ দেই তাহলে এ কোণের ভ্যালু পেয়ে যাব। তাহলে 180 মাইনাস 86 ইজ ইকুয়াল টু কত আসে 94 আসে। তাহলে আমি লিখতে পারি না এরকম, এই যে দেখো তো এ কোণের মান হচ্ছে তোমার কত 86, আর এটার ভ্যালু কত, এই যে এ কোণের ভ্যালু হচ্ছে তোমার কত 94। তাহলে এখন দেখো আমি আমার ডিজায়ার কোণটা পেয়ে গিয়েছি, তাহলে আমার এটা লাগছে না এখন আর। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি আবার চিন্তা করো, এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে একটা কোণ তোমার 94 আর একটা কোণের মান যদি 20 হয়, তাহলে এই কোণের মান কত হবে, সি কোণের মান কত হবে, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 94 প্লাস 20 সমান কত আসে
প্লাস 20 সমান আসে 114, তাহলে 180 থেকে 114 বিয়োগ করো। 114 ইজ ইকুয়াল টু আসে 66, তাহলে এই যে 180 থেকে বিয়োগ করো 180 মাইনাস 94 প্লাস 20, তাহলে কত আসে হচ্ছে 66, তাহলে 66ই হবে তোমার কি কারেক্ট আনসার। সো এগুলো একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। আমি দেখাচ্ছি বিদায় মনে হচ্ছে এগুলো করতে অনেক টাইম লাগছে, কিন্তু বাস্তবে কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবা এগুলো করতে তোমাদের ম্যাক্সিমাম হচ্ছে 20 সেকেন্ড অথবা 15 সেকেন্ডের মধ্যেও তোমরা করে ফেলতে পারবা। পরেরটা একটু দেখো, চিত্রে এ বি সি ডি বৃত্তের কেন্দ্র ও হলে, বৃত্তের কেন্দ্র ও, আচ্ছা বি এ ডি এবং বি সি ডি এর মান কত, তাই না? এই দেখো বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, আমরা জানি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজে বিপরীত কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে দেখো তো বি এ ডি মানে হচ্ছে এটা বি এ ডি, এই কোণটা, আরটা বলছে বি সি ডি, তাহলে এই কোণটা, তাহলে একজন আরেকজনের বিপরীত কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। কারেক্ট আনসার হচ্ছে তোমার কি বি নাম্বার। নেক্সট ওয়ান দেখো, এখানে বলছে পিএসটি এর মান কত, পিএসটি এর মান কত, পিএসটি না, পিএসটি এর মান কত, তাই না? পিএসটি এর কত হবে, এই কোণের মান পিএসটি, এটা হবে তোমার এই কোণের সমান, পি কিউ আর এর সমান, পি কিউ আছে, পি কিউ আর, এই দেখো পি কিউ আর এর সমান হবে ডি নাম্বার। কেমনে বুঝলাম আমি একটু তোমাদের একটু বুঝিয়ে দেই, যদি যারা বুঝো নাই তারা একটু দেখো আমার এদিকে খেয়াল করো। ধরে নিলাম আমি এই কোণের বেলো বোঝার জন্য আমি ধরে নিলাম এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, আর এটা বৃত্তস্থ একটা চতুর্ভুজ, টি আপাতত টি এর পোর্শনটা বাদ দাও, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি 50 হয় তাহলে এই কোণের বেলো কত হবে আমাকে বলো তো, এই কোণের বেলো কত হবে? তাহলে 180 থেকে 50 বিয়োগ করলে কত আসে 130 ডিগ্রি, 130 ডিগ্রি না, 130 ডিগ্রি। এখন দেখো তাহলে এইটা, এই কোণটা যদি তোমার 130 হয় তাহলে টোটাল কোণটা কত হবে, এই টোটাল কোণ হচ্ছে কত, টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি, এক সরল কোণ। তাহলে এইটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এইটুকু যদি 130 হলে তাহলে বাকি এই কোণের মান কত হবে, এই কোণের মান ওই যে 180 থেকে 130 বিয়োগ করো, 180 থেকে 130 বিয়োগ করলে কত আসে 50 আসে। তাহলে দেখো এটার মানও তোমার 50 ডিগ্রি, এটার মানও কত 50 ডিগ্রি, দেখেছো? এই জন্য আর কি এগুলো একটু বুঝে আনসার করা লাগবে। তাহলে এটা 30, এই কোণের মান, তাহলে এই কোণের মান কত, এই কোণের মান হচ্ছে 50 ডিগ্রি, এই জন্য তাহলে সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কি পি কিউ আর। নেক্সট ওয়ান, উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি সি ডি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এনিওয়ে তাহলে এ বি সি ইজ গ্রেটার দেন এডিসি, এ বি সি মানে কি, এ বি সি এই কোণটা কি বলছে এডিসি এর থেকে বড়, এডিসি মানে হচ্ছে এডিসি মানে এই কোণের থেকে বড়, আচ্ছা বড় হতেই পারে। তাহলে এ বি সি মাইনাস এডিসি সমান কত, তাই না? আচ্ছা তার আগে আমাকে দেখো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণের সমষ্টি আমরা জানি কত, বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে যদি তুমি তাহলে একটা কোণ যদি তোমার কত হয়, একটা কোণ যদি, তাহলে বলছে এ বি সি এ কোণের মানটা বড় কার থেকে, এটার থেকে যদি বড় হয় অবশ্যই এটা তোমার দুইটা কোণের মিলে হচ্ছে তোমার কত 180 ডিগ্রি, দুইটা কোণ মিলে হচ্ছে, আমি একটু আরেকবার বুঝিয়ে দিই, এখানে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি দুইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বিপরীত কোণ, বৃত্তস্থ বিপরীত কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি, টোটাল হচ্ছে কত, দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। এখানে আমাকে বলাই আছে কোণ এ বি সি, সি এর মানটা কি হবে, বড় হবে কার থেকে, এডিসির থেকে বড়। এটা যদি বড় হতে হয় অবশ্যই এটা 90 থেকে বড় হতে হবে। ধরে নিলাম এই কোণের মানটা কত 95, সাপোজ বোঝার জন্য, তাহলে এই কোণের মানটা যদি 95 হয় তাহলে এই কোণের মান কত হবে, এই কোণের মান অবশ্যই হতে হবে 85, তাই না? অথবা এই কোণের মান যদি 91 হয় তাহলে এই কোণের মান কত হবে, এই কোণের মান হবে 89, কারণ দুই কোণের মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা তোমার যদি 1 ডিগ্রিও যদি বেশি হয় তাহলে এটা 1 ডিগ্রি কম হচ্ছে, তার মানে একটা কোণের মান যদি বেশি হয় তাহলে আরেকটা কোণের মান কম, কিন্তু বেল অলওয়েজ কত আসতেছে তোমার 90 থেকে কম আসতেছে না, 90 থেকে কম আসছে, তার মানে এটা কি হবে, একটা কোণের মান যদি তোমার বড় হয় তাহলে বাকি কোণটা হচ্ছে অবশ্যই তোমার কি কোণ, অবশ্যই তোমার সূক্ষ্ম কোণ, অবশ্যই এটা হবে তোমার কি সূক্ষ্ম কোণ। আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ? একটু বুঝে আনসার করা লাগবে আর কি।
এখন দেখো কি বলছে, এখানে এক্স এর মান কত, এক্স মানে কি, এই যে এই কোণের ভ্যালু তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। কেমনে করা যায় বলো তো দেখি, কেমনে করা যায়? ইজি তো, ইজি না? অবশ্যই ইজি। এই দেখো এইটা হচ্ছে কি, এই দেখো এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে তোমার কি, এই কোণটা হচ্ছে তোমার কি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ যদি এক্স হয়, বৃত্তস্থ কোণের মান যত কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে। বৃত্তস্থ কোণ এক্স হলে কেন্দ্রস্থ কোণ কত? টুয়াইস এক্স, রাইট? ইয়েস। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার টুয়াইস এক্স। কেন্দ্রস্থ কোণ যদি টুয়াইস এক্স হয়, তার মানে এই কোণটা কত? টুয়াইস এক্স। আর উপরের এই কোণটার মান কত দেওয়া আছে? 4x। তার মানে টোটাল মিলে একটা সার্কেল ফর্ম করছে না? টোটাল মিলে একটা সার্কেল ফর্ম করেছে। যদি সার্কেল ফর্ম করে তাহলে পুরোটা ভিতরের এই সার্কেলটার, টোটাল মিলে এই সার্কেলটার, তাহলে নিচের অংশটুকু টুয়াইস এক্স, উপর অংশটুকু 4x, তার মানে টোটাল হচ্ছে 6x। 6x মিলে কত? 6x। 6x মিলে কত? পুরো একটা সার্কেল কভার করেছে। আর বৃত্তে কোণ কত? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি। তাহলে তোমার সবগুলো কোণ যদি 360 ডিগ্রি হয়, তাহলে 360 ডিগ্রি কেমনে পেয়েছি বুঝতে পেরেছ? এটা হচ্ছে তোমার টুয়াইস এক্স, এটা টুয়াইস এক্স, উপরেরটা হচ্ছে 4x, তাহলে সবগুলো মিলে হচ্ছে 6x। 6x সমান কত? 360। এই যে সার্কেল ফর্ম করেছে, তাহলে এটা কত? 6x। 6x মিলে হচ্ছে 360, তাহলে x সমান কত হবে? 60 ডিগ্রি। তাহলে x সমান যদি 60 ডিগ্রি হয়, তাহলে তোমাকে ওই যে এই x এর ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। x সমান কত? 60 ডিগ্রি। কারেক্ট আনসার হচ্ছে তোমার কি? গ। নেক্সট ওয়ান, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি এ পিবি দুটো স্পর্শক হলে, এও বি পি এ পিবি দুটো স্পর্শক হলে এরকম একটা উপপাদ্য আছে, বইয়ে দেখে নিও। তাহলে এ ও বি এর মান কত? এ ও বি তার মানে এ কোণের মান, এ কোণের মান কত হবে? এ কোণের মান হবে এইটা এবং এইটা মিলে হচ্ছে তোমার 180। এই কোণ এবং এই কোণ মিলে হচ্ছে 180। তাহলে 180 থেকে 55 বিয়োগ করো, কত আসে দেখো? 180 মাইনাস 55 ইজ ইকুয়াল টু 125। 180 মাইনাস 55 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 125। 125 হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। ফার্স্টে যাচ্ছি, একটু বুঝে নিও তোমরা কি বলছে। ও বৃত্তের কেন্দ্র বিডি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। আচ্ছা বুঝলাম, বিডি মানে হচ্ছে এই দেখো বিডি, এটা হচ্ছে তোমার 4। তাহলে এ ও বি এর ক্ষেত্রফল কত? এ ও বি তার মানে এ পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কত জিজ্ঞেস করেছে। এতটুকু 4 হলে এতটুকু এটাও কত? 4। তার মানে টোটাল মিলে কত? টোটাল মিলে হচ্ছে তোমার কত? 8, রাইট? আচ্ছা উ এ বি না, উ এ বি তার মানে টোটাল হচ্ছে 8। তার মানে টোটাল যদি 8 হয়, টোটাল 8 হলে টোটাল 8, নিচেরটা তোমার ভূমির মান হচ্ছে 8। আচ্ছা তার আগে আমি একটু বুঝিয়ে দেই, এটা 4 বলেছে তো, তার মানে এইটা একটা তোমার কি এই সমকোণী ত্রিভুজ, যেখানে এটা 5 এটা 4 হলে তোমার লম্ব কত? 3। তাহলে এটা 4 হলে আবার এটাও কত? এটাও 4। তার মানে ভূমি হচ্ছে 4 আর 4 মিলে 8, উচ্চতা হচ্ছে কত? 3। তাহলে এখানে ওই যে হাফ ইন্টু ভূমি হচ্ছে তোমার কত? 8 ইন্টু উচ্চতা হচ্ছে তোমার কত? 3। 3 আর 24, 24কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 12 আসে। তাহলে 12 বর্গ একক আর কি। হ্যাঁ বুঝতে পেরেছ আই গেস। নেক্সট ওয়ান, ও বৃত্তের কেন্দ্র। আচ্ছা উপরের চিত্রে পি ও কিউ সমান 88 ডিগ্রি। পি ও কিউ মানে হচ্ছে পি ও কিউ, এই কোণটা কত? 88 ডিগ্রি বলেছি। আচ্ছা পি আর কিউ এই কোণের ভ্যালু কত নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তোমরা অনেকেই ধরে নিবা, অনেকেই কি করবা, আল্লাহ এইটা তো এই কোণটা, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ হয়ে গিয়েছে, তাহলে এই কোণের ভ্যালু 88 হলে এটা কত? আমরা জানি চতুর্ভুজে বিপরীত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা 88 হলে বাকিটা হবে কি? 180 মাইনাস 88, যেটা আছে সেটা বসিয়ে দিবা। আনসার কিন্তু মনে হয় দেয়া আছে 180 মাইনাস 88 সমান কত? 92। 90 কিন্তু অপশনেও দেয়া আছে, কিন্তু কারেক্ট আনসার কি 98 হবে? না, বলাই আছে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে তোমার বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা? বৃত্তস্থ চতুর্ভুজ কিন্তু তোমার এইটা। বাবুনিরা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ কিন্তু এইটা। তাহলে তুমি এটা নিয়ে করলে হবে না। তার মানে এক্ষেত্রে তোমার এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের মান দেওয়া আছে কত? 88 ডিগ্রি। বৃত্তস্থ কোণের মান যদি 88 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ এটা কত হবে? এই বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ এটা না? তাহলে এই কেন্দ্রস্থ কোণ কত হবে? এটার অর্ধেক হবে। তাহলে এটা হবে তোমার 44। এখন এই কোণটা আর এই কোণটা, এখন এই কোণটা ডিফারেন্ট কালার ইউজ করছি, এখন এই কোণটা এবং এই কোণটা মিলে হচ্ছে
ওই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়। বুঝতে পেরেছ? এটা আর এটা না, বুঝতে হবে। তাহলে তাহলে ওইটা 44 হলে এটা কত হবে? এ কোণের মান কত হবে? এ কোণের মান ওই যে 180 থেকে তুমি 44 বাদ দাও, 180 মাইনাস 44 ইজ ইকুয়াল টু কত? 136। এই 136 হবে তোমার কারেক্ট আনসার। দেখেছো? যদি এটা ধরে করো 92 কিন্তু আনসার কিন্তু দেয় আছে, ওরা চায় তোমরা ভুল করো, ইচ্ছে করে দাগাও, এই জন্য আনসার কিন্তু ইচ্ছে করে কিন্তু দিয়েছে। দেখেছো তোমাদের সাথে কি পরিমাণ গিয়া করো ওনারা, এই জন্য একটু বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে আনসার করতে হবে আর কি। আচ্ছা, নেক্সট ওয়ান। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে একটি ব্যাস বলেছে, নট ব্যাসার্ধ। একটু খেয়াল করতে হবে ওয়ার্ডগুলো পড়ার সময়। একটি ব্যাস 5 সেন্টিমিটার, অপরটি ব্যাসার্ধ। দেখেছো এখানে তুমি তুমি ধরো পরীক্ষার হলে তো কিছু করার সময় থাকে না আসলে, মানে তুমি পড়ে নিবা দুটাই ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ কত 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 দেওয়া আছে তোমার 10, আর একটার ব্যাসার্ধ দেওয়া আছে 4, ওইরকম ধরে নিয়ে তুমি করে দিবা, তাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে একটু বুঝতে হবে আর কি। তাহলে একটার ব্যাসার্ধ 5 আর একটার ব্যাসার্ধ হচ্ছে 4। তাহলে এরা কি করেছে? অন্তঃস্পর্শ করলে এদের মধ্যবর্তী কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, আমি একটু ফিগার ড্র করার চেষ্টা করছি। ধরে নিলাম এই একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। ওই যে যেহেতু ব্যাস 10 হলে ব্যাসার্ধ কত? 5। তাহলে এই বৃত্তে তোমার ব্যাসার্ধ হচ্ছে 5। তা আরেকটা বৃত্ত আছে যে বৃত্তে ব্যাসার্ধ হচ্ছে 4, এরা অন্তঃস্পর্শ করেছে। তাহলে ব্যাসার্ধ যদি 4 হয়, ধরে নিলাম ব্যাসার্ধ 4 হলে ধরো তোমার এতটুকু আসবে আর কি, ব্যাসার্ধ 4 এতটুকু আসবে। তাহলে এটা মিলে যদি একটা সার্কেল ফর্ম করা হয় তাহলে এটা এরকম হবে। তার মানে এটা এইটুকু, এই যে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে ওইটার জন্য 5, এটা হচ্ছে ওই যে প্রথম বৃত্তের জন্য, এই যে এটা 5। তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোনটা? এই যে এই দুটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা না? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 1। তাহলে কারেক্ট আনসার হবে আমার কত? 1। আশা করি বুঝতে পেরেছ। 31 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি, কেমন? 30 নাম্বার 31 দেখো কি বলছে। একটা বৃত্ত দেয়া আছে, বলছে এম বৃত্তের কেন্দ্র, বোঝাই যাচ্ছে। এডি এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। এডি হচ্ছে এই বৃত্তের কি? এই বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাসের মান দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। ওকে ফাইন। বিএমসি মানে হচ্ছে তোমার এই যে এই কোণের ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, এই কোণটা। তাহলে এটা কোন ধরনের কোণ? এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের সাথে রিলেটেড যে কোণ সেটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। ওকে ফাইন। তাহলে আমরা একটা এর আগেও দেখিয়েছিলাম সেম ফরম্যাটের এমসিকিউ, কি জানি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ হয়। এখানে বৃত্তস্থ কোণ গুণটা যদি এটা কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এটা আমার বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণের মান যদি আমি নির্ণয় করতে পারি কোনোভাবে, তো ওইটার সাথে যদি দ্বিগুণ করে দেয় তাহলে আমি আমার কেন্দ্রস্থ কোণ বিএমসি এর ভ্যালু আমি নির্ণয় করতে পারবো। আচ্ছা চলো তাহলে আগে আমরা বৃত্তস্থ কোণের মানটা কীভাবে নির্ণয় করতে পারি দেখো। এই কোণে এইটুকু পোর্শনের কিন্তু মান দেওয়া আছে কত? 35 ডিগ্রি। বাকি পোর্শন এইটুকুর মান নির্ণয় করতে হবে। এটা কীভাবে করা যায়? হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি জাস্ট এই পোর্শনটুকু একটু কাট করে তোমাকে দেখাই। এই জায়গাতে এই পোর্শনটুকু কাট করে যদি আমি বাইরে নিয়ে আসি, এই দেখো এটা একটা সার্কেল। এই যে এটা হচ্ছে সেন্টার, ধরো এই যে ধরো এইরকম, হ্যাঁ, এই একটা ত্রিভুজ। আচ্ছা ওকে ফাইন। দেখি আমাকে বলো তোমরা, তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ বলো তো? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেমনে বুঝলাম? কারণ হচ্ছে দেখো এই ধরে নিলাম, আচ্ছা উ না দিয়ে এটা যেটা দেয়া আছে ওইটা লিখলাম। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার কি? উ। তাহলে এই বৃত্তের সেন্টার পয়েন্ট যদি উ হয় তাহলে এটা কি? এই যে উ, ধরো আমি এটা, আচ্ছা এখানে যেরকম আছে ওইরকমই দিচ্ছি। এটা হচ্ছে সি, এটা হচ্ছে তোমার কি? এ। তাহলে এখানে এম সি এবং এম এ, এটা এগুলা কি? এই দুটা এই বৃত্তের কি? ব্যাসার্ধ না? তাহলে যদি ব্যাসার্ধ হয় তাহলে এইটা এবং এইটা সেম, রাইট? ইয়েস। তাহলে যদি সেম হয়, এই কোণটা যদি তোমার কত হয়? এই কোণটা যদি তোমার কত দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। 30 ডিগ্রি যদি হয় তাহলে তোমার সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে বাকি আরেকটা যে কোণ আছে এই কোণের মানও তোমার কত হবে? এই কোণের ভ্যালু তোমার কত হবে? 30 ডিগ্রি হবে। এর আগেও দেখিয়েছিলাম আমরা সেম টাইপের এমসিকিউ, রাইট? তাহলে এই কোণের ভ্যালু যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের ভ্যালু কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে দেখো তো সিম্পলভাবে এখানে আমাকে বলে এই কোণের ভ্যালু যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের ভ্যালু তোমার কত? 30 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণের ভ্যালু কত? বৃত্তস্থ কোণের ভ্যালু কত?
বৃত্তস্থ কোণের ভ্যালু হচ্ছে তোমার এই যে 30 + 35 সমান কত 65। বৃত্তস্থ কোণের ভ্যালু হচ্ছে তোমার কত 65 ডিগ্রি। বৃত্তস্থ কোণের ভ্যালু যদি 65 ডিগ্রি হয় তাহলে আমার যে ডিজায়ার্ড কেন্দ্রস্থ কোণ BMC এই কোণের ভ্যালু কত হবে? এটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ। তাহলে 65 এর সাথে তুমি 2 মাল্টিপ্লাই করো, কত আসে 130 ডিগ্রি হচ্ছে তোমার কি BMC এর ভ্যালু 130 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান কি বলছে এটাতে দেখো তো সেম আগের মতোই। এখন বলছে বৃত্তের ক্ষেত্রফল কত, তাই না? আচ্ছা এই বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়? ক্ষেত্রে আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। আর হচ্ছে আর এর পরিচয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তোমার এই বৃত্তের তোমাকে এডি মানে কি এ পুরো অংশটা দেয়া আছে, তার মানে এটা কি আমার বৃত্তের ব্যাস দেয়া আছে। বৃত্তের ব্যাস যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কত 5 হবে। তাহলে আমরা লিখতে পারি না 5 × 5 স্কয়ার বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কত আসে 25 পাই আসে 25 পাই। এটাকে তুমি যদি ক্যালকুলেটরের নর্মাল ফর্মে নিয়ে আসো তাহলে কত আসবে 25 পাই এর ভ্যালু মনে হয় 78.54 আসতে পারে। আই থিঙ্ক 25 পাই is equal to yes 78.54 এই যে এটাই আসে আর কি। ওকে নেক্সট ওয়ান সিলেট বোর্ড 2020 সালে আসা প্রশ্ন কি বলছে উ বৃত্তের কেন্দ্র। ওকে ফাইন BUC মানে হচ্ছে এ কোণ BUC প্লাস AUD মানে হচ্ছে কি AUD মানে হচ্ছে এই যে এ কোণটা এই দুইটা কোণের মান কত? এখানে দেখো এটা কি এটা একটা দেখো তোমাকে এই কোণ এবং এই কোণের ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে, মানে যোগফল। হ্যাঁ সামেশনটা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তার আগে দেখো এই যে এটা কি ABCD এটা একটা তোমার বৃত্তস্থ চতুর্ভুজ না? বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহুতে এখানে যোগ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে এই যে এই কোণ এবং এই কোণ এই দুটা কি কোণ বলো তো চতুর্ভুজের ক্ষেত্রে? জানো? অবশ্যই জানতে হবে তোমাকে। এই যে এই দুটা কোণকে আমরা কি বলি? এই যে অপোজিট কোণ, এগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণের তোমার বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপ্রতীপ কোণের সমষ্টির মান হচ্ছে তোমার কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও তোমার কত 90 ডিগ্রি। দুটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে BUC প্লাস এই দেখো BUC প্লাস AUD এই দুটা মিলে হবে তোমার কত 180 ডিগ্রি। হ্যাঁ নেক্সট ওয়ান বিশাল আসা প্রশ্ন কি বলছে উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে উসি মানে হচ্ছে উসি হচ্ছে কত 3 সেন্টিমিটার। এবি সমান 8 সেন্টিমিটার। এবি মানে কত এ পুরোটা 8 সেন্টিমিটার। তার মানে এ পুরোটা হচ্ছে তোমার কত এবি এ পুরো অংশটা হচ্ছে তোমার কত 8 সেন্টিমিটার। হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। ধরে নিলাম এখানে বৃত্তের ব্যাসার্ধ উবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এতটুকু যদি 3 হয় তাহলে এটার এই যে এই লম্বটা এটাকে সমদ্বিখণ্ডিত করেছে এবিকে। তাহলে দুই ভাগে ভাগ করলে এটা 4 এটাও 4। আমার এটা লাগছে না, এটা লাগছে না আমার। এই যে A4 এটা লাগছে না। এই জাস্ট এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি চিন্তা করো, তাহলে এটা 3 এটা 4 হলে এটা কত হবে 5 হবে। তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধ কত? এটাই তো আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে UB = 5 সেন্টিমিটার। নেক্সট ওয়ান দুটি বৃত্তে রথে নেহি দিস ইজ বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? খুব ইম্পর্টেন্ট, একটু বুঝে আনসার করতে হবে আর কি। দেখি আমরা কয়টা আঁকা যায়, কেমন? চলো দুটি বৃত্তে ইন্ডিভিজুয়াল আলাদা দুটি বৃত্ত। ধরো এই একটা বৃত্ত সেম সাইজের, আমি আরেকটা বৃত্ত ড্র করার চেষ্টা করি। এটা আরেকটা বৃত্ত সেম হয়নি যদিও বা ধরে নাও এটা সেম হয়েছে। এনিওয়ে দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক দেখি বলো তো কয়টা আঁকা যায়? এখানে কয়টা স্পর্শক আঁকতে পারবো? এই দেখো এই একটা স্পর্শক আঁকা যায়। একটা মনে হচ্ছে এটা সেট করেছে, জাস্ট স্পর্শক আমার লাইনটা স্ট্রেট হয় না আর কি। ধরে নাও তাহলে এদিকে একটা আঁকা যায়। কয়টা গেল? দুইটা। আর আঁকা যায়, হ্যাঁ এই দেখো এই বরাবরও তুমি কিন্তু চাইলে স্পর্শক ড্র করতে পারবা। এদিকে একটা, এই বরাবর দেখো। তার মানে কয়টা ড্র করা যাচ্ছে? 1 2 3 4
তার মানে দুটি বৃত্তে সর্বোচ্চ মানে কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? সর্বোচ্চ 4টি সাধারণ স্পর্শক আঁকা পসিবল। হ্যাঁ, নেক্সট ওয়ান দেখো। আচ্ছা, এখানে কিছু ডাটা দেওয়া আছে, ভালো হয়েছে এটা। বলছে দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের ক্ষেত্রে দেখো অন্তস্থভাবে স্পর্শ করলে কয়টা সাধারণ স্পর্শক হওয়া সম্ভব? একটি। কেমনে একটু দেখি কেমন। যদি অন্তস্থভাবে স্পর্শ করো, অন্তস্থভাবে স্পর্শ করা মানে কি? এই দেখো, এই একটা বৃত্ত, এটার পেটের ভিতরে আরেকটা বৃত্ত আছে, কেমন? এটার বৃত্তের ব্যাসার্ধ তোমার সেন্টার পয়েন্ট ধরে নিলাম, ধরো আমি আরেকটা ডিফারেন্ট কালার ইউজ করছি এখানে, ধরো এই আর একটা বৃত্ত, এরা একজন আরেকজনকে কি ভিতরে স্পর্শ করেছে, অন্তস্থভাবে স্পর্শ করেছে। তাহলে এদের দুইজনের মধ্যে সাধারণ স্পর্শ কোন জায়গায় আঁকা সম্ভব? জাস্ট যে পয়েন্টে স্পর্শ করেছে ওই পয়েন্টেই তো আঁকা সম্ভব। তার মানে এই যে এটাই হচ্ছে তোমার কি এই বৃত্তের সাধারণ স্পর্শক আঁকা, জাস্ট একটাই স্পর্শক আঁকা সম্ভব। এই জন্য বলছে অন্তস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শক কয়টা? একটা। ওকে, এরপরেরটা একটু দেখি। বহিস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শক হচ্ছে 3টি। বহিস্থভাবে মানে হচ্ছে বাইরের দিকে যদি স্পর্শ করে, সাধারণ স্পর্শক 3টি। কিভাবে আমরা একটু দেখি। বহিস্থভাবে স্পর্শ করা মানে কি? এই একটা বৃত্ত আর একটা বৃত্ত এটাকে বহিস্থভাবে স্পর্শ করেছে। আচ্ছা, তাহলে এদের মধ্যে কয়টা সাধারণ স্পর্শ রাখা যায়? 3টাই তো দেখাই যাচ্ছে। এ বরাবর একটা 1, এ বরাবর একটা লাইন, যদিও বা স্ট্রেট হচ্ছে না, ধরে নাও। তাহলে 2টা গেল, আরেকটা কোন জায়গায়? এই যে এই জায়গায়, যে জায়গায় স্পর্শ করছে ওই বরাবর। তাহলে 1 2 3। তার মানে কয়টা স্পর্শ? যদি বহিস্থভাবে বাইরের দিকে স্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক আঁকা যায় কয়টা? 3টা। এরপরেরটা একটু দেখি কেমন। দেখো, সেট করলে সাধারণ স্পর্শক 2টি। কেমনে 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 দেখো, সেট করা মানে কি? একটা আরেকটাকে ইন্টারসেক্ট করেছে, এই একটা বৃত্ত, এই আর একটা বৃত্ত। তাহলে একজন আরেকজনকে সেট করেছে, তাহলে কয়টা স্পর্শক আঁকা যাবে? 2টা স্পর্শকই আঁকা যাবে। কিভাবে? এই দেখো, এই বরাবর একটা, এই বরাবর একটা। আর কিন্তু আঁকা সম্ভব নয়, সাধারণ কমন স্পর্শক আঁকা পসিবল না। তাহলে সেট করলে 2টা স্পর্শক আঁকা সম্ভব। স্পর্শ না করে সাধারণ স্পর্শ কয়টি? তাহলে স্পর্শ না করলে কিছুক্ষণ আগে দেখিয়েছি, স্পর্শ না করলে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? 4টা স্পর্শক, এর আগে স্লাইডে দেখিয়েছি। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট ওয়ান কি বলছে একটু খেয়াল করি। কিউ আর এস এই কোণের ভ্যালু তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, কিভাবে নির্ণয় করা যায় দেখি বলো তো আমাকে। আচ্ছা, এখানে তোমাকে কেন্দ্রস্থ কোণের ভ্যালু দেওয়া আছে এবং বৃত্তস্থ কোণের ভ্যালু দেওয়া আছে, তাই না? এই দেখো, কেন্দ্রস্থ কোণের মান জানো, বৃত্তস্থ কোণের মান জানো। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে রিলেশন কীরকম আমরা এর আগেও অনেকগুলো এমসিকিউতে দেখিয়েছি। কীরকম? কেন্দ্রস্থ কোণের ভ্যালু হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে ওই ফরম্যাট অনুযায়ী যদি আমি কোনোভাবে যদি এটার মান নির্ণয় করতে পারি, এটার মান, কোনটার মান? এই যে তোমার পি কোণের মান যদি আমি এটা নির্ণয় করতে পারি, তাহলে এটা কি হবে? কারণ এটা পুরোটা একটা কি, এটা একটা চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণের ভ্যালু যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে 180 থেকে যদি আমি এই কোণের ভ্যালুটা বাদ দিয়ে দেয়, তাহলে আমি আর কোণের ভ্যালু, এই যে কিউ আর এস কোণের ভ্যালু পেয়ে যাব না? ওইটাই করবো আর কি। চলো তাহলে আগে আমরা পি কোণের ভ্যালু নির্ণয় করার চেষ্টা করি। কিভাবে? ওই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওই ফর্মেট অ্যাপ্লাই করে। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার কত? 2x প্লাস 60। এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ কত? 3x। 3x এর কত, কয় গুণ? 2 গুণ। রিলেশন আমরা জানি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2x প্লাস 60 ইজ ইকুয়াল টু হচ্ছে 6x। তাহলে ওইটাকে যদি ওইদিকে নিয়ে যাও তাহলে কত আসে? 60 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 4x। তাহলে 4 দ্বারা যদি তুমি ভাগ করে দাও তাহলে কত বাবা? 15। 15 বাবা, x হচ্ছে তাহলে 15। যদি x সমান যদি 15 হয় তাহলে কিউপিএস এখানে হচ্ছে তোমার কত? 3x। তাহলে এটা কত হবে? 3 × 15 সমান কত? 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার কি এই কোণের ভ্যালু 45 ডিগ্রি। আর এই কোণের ভ্যালু যদি 45 ডিগ্রি হয়, এটা তার কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে তুমি 45 বাদ দিয়ে দাও, 180 মাইনাস 45 সমান আসে কত? কত আসে? 135 আসবে। 135 হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, চিত্রে ও বৃত্তের কেন্দ্র। ওকে, নো প্রবলেম, বৃত্তের কেন্দ্র। তাহলে
PSR ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে PSR মানে কি, PSR মানে হচ্ছে এই কোণটা, সরি এই কোণটা না, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে তোমার কত, PSR হচ্ছে 90 ডিগ্রি। ওকে ফাইন। QRS এই কোণটা প্লাস PQR প্লাস হচ্ছে PQR এই কোণটা, এই কোণটা যোগফল কত, তাই না? আচ্ছা দেখো একটু ভেরি ইজি, তাহলে দেখো ট্রাস্ট মি, কিছুক্ষণ আগে আমরা এই কোণের ভ্যালু নির্ণয় করেছি, এই কোণের ভ্যালু কত পেয়েছিলাম, 135 পেয়েছি, তাই না? এই যে কিছুক্ষণ আগে, তাহলে এই কোণের ভ্যালু পেয়েছো কত, 135 পেয়েছো। এই কোণের ভ্যালু বলা আছে কত, 90 ডিগ্রি। এই দেখো এই কোণ এবং এই কোণ দ্বয় এরা পরস্পর কি, আমি ডিফারেন্ট কালার ইউজ করছি, দেখো এই কোণ এরা কি কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের এই যে PQRS চতুর্ভুজের S এবং Q এই কোণ দ্বয় কি বিপরীত কোণ না, বিপরীত কোণ। এই কোণের ভ্যালু যদি তোমার 90 ডিগ্রি হয়, অবশ্যই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুটার যোগফল হবে 180 ডিগ্রি। এটা 90 হলে অবশ্যই এটাও তোমার কত, 90, দুটা মিলে 180 ডিগ্রি হতে হবে। তাহলে এখন আমাকে বলছে এই দেখো PQR পেয়েছো কত, 135, এর আগে স্লাইডে দেখিয়েছি। QRS মানে কি, QRS হচ্ছে 135 প্লাস PQR হচ্ছে তোমার কত, 90, যোগ করলে কত আসে, যোগ করলে আসবে তোমার 225 আসবে, 225 হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। একটু বুঝে আনসার করতে হবে আর কি, ঠিক আছে? এনিওয়েজ নেক্সট ওয়ান, কোনো বর্গে অন্তবৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? কোনো একটা বর্গের মধ্যে তুমি যদি ভিতরে কোনো সার্কেল ড্র করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কয়টি স্টেপ ফলো করতে হবে? মোটামুটি 3টে স্টেপই ফলো করা লাগে। আমি স্টেপগুলো এখানে মনে হয় দেয়া আছে, দেখো। কোনো বর্গে অন্তবৃত্ত আঁকতে 3টি ধাপ অনুসরণ করতে হয়। 1 নম্বর ধাপ কি, স্টেপ 1 হচ্ছে বর্গের কর্ণ দুটি আঁকা। ধরো এটা হচ্ছে আমার সে বর্গ, এই বর্গে আমি অন্তবৃত্ত ড্র করতে যাচ্ছি। তাহলে ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে বর্গের কর্ণ দুটি আঁকা। এই কর্ণ দুটি তুমি ড্র করো, কর্ণের দুটি আঁকলাম, হচ্ছে কর্ণ। তাহলে কেন্দ্র থেকে একটি বাহুর উপর লম্ব আঁকো, তাহলে কেন্দ্র থেকে একটি বাহুর উপর তুমি কি টানো, লম্ব টানো। তাহলে এটা হচ্ছে সেন্টার, তাহলে লম্ব টানলাম, একটি বাহুর উপর লম্ব টানো এবং ব্যাসার্ধ ব্যবহার করে বৃত্ত আঁকো। এই যে এই লম্বের এইটুকু এটা ব্যবহার করে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ এইটুকু ব্যবহার করে তুমি এই যে গিয়া দিয়ে একটা বৃত্ত এঁকে ফেলো। এইরকম একটা বৃত্ত হবে আর কি, যদিও এদিকে স্পর্শ করা নাই, জোর করে লাগাই দাও। এটা হচ্ছে তোমার কি অন্তস্থ বৃত্তের মধ্যে অন্তস্থ বর্গের মধ্যে অন্তস্থ বৃত্ত আঁকতে, তাহলে মোটামুটি 3টে স্টেপই ফলো করা লাগে আর কি। তাহলে আমাদের কারেক্ট আনসার কী হবে, কারেক্ট আনসার হবে 3। ওকে, নেক্সট ওয়ান, বৃত্তস্থ সামান্তরিক একটি কি, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়ত দেয়া আছে। আমি আর একটা ব্যাখ্যা দিচ্ছি না, এটা দেখো কয়বার আসছে, কুমিল্লা বোর্ড 20-এ আসছে, বরিশাল বোর্ড, অনেক বোর্ডে কিন্তু আসে। হ্যাঁ, তাহলে বৃত্তস্থ সামান্তরিক কি, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়ত। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত, তাই না? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে তোমার পরিকেন্দ্র বৃত্তের বাইরে অবস্থিত। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে অবস্থিত, ত্রিভুজের বাইরে অবস্থিত। স্থূলকোণী ত্রিভুজ কি, এই যে এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে ওই ধরনের ত্রিভুজ। এই যেমন ধরো এটা একটা কি স্থূলকোণী ত্রিভুজ, এই যে এই কোণটা কি স্থূলকোণ, এটা 90 থেকে বড় বাট 180 থেকে ছোট, তাহলে এটার তোমার তুমি যদি পরিকেন্দ্র রাখো তাহলে মোটামুটি এদিকে কোনো এক জায়গায় হবে আর কি। তার মানে হচ্ছে তোমার কি ত্রিভুজের বাইরের দিকে হয়, বহির্ভাগে হয়। এটা একটু মাথায় রাখি। বাকিগুলো একটু আমরা দেখি। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের ঠিক মাঝখানে অবস্থিত। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের ঠিক মাঝ বরাবর কোনো এক জায়গায় কি তোমার পরিকেন্দ্র অবস্থিত। এগুলো একটু মাথায় রাখবে, হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের ভিতরে অবস্থিত। সূক্ষ্মকোণী ত্রিভুজ যেমন ধরো এই একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা কোনো তোমার কি তোমার 90 ডিগ্রি সমান না, 90 ডিগ্রি থেকে ছোটো, তাহলে এই ক্ষেত্রে তোমার মোটামুটি এটা ত্রিভুজের ভিতরে অবস্থিত আর কি। এগুলো একটু মাথায় রাখবে আর কি। স্থূলকোণীটা তো বলেছি অলরেডি। নেক্সট ওয়ান দেখো,
উপরের চিত্র অনুযায়ী এসটিপি এটাকে তোমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মনে করিও না, ফিজিক্সে কেমিস্ট্রিতেও তো আছে। কেমিস্ট্রিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আদর্শ তাপমাত্রা এবং চাপ, এটা সেই আদর্শ তাপমাত্রা এবং চাপ না, এটা হচ্ছে তোমার এখানকার আদর্শ তাপমাত্রা এবং চাপ, সরি এই আদর্শ তাপমাত্রা চাপ না, এখানকার ডিনোটেড পয়েন্টগুলো দেখো এসটিপি মানে হচ্ছে এই কোণের ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা এখনের বলো ভেরি সিম্পল, এর ডাটা কিন্তু দেয় আছে। এই দেখো এই পুরো কোণের মান কত, এটা সরল কোণ, এটা একটা সরল কোণ হলে এই কোণটা কত 104 ডিগ্রি হলে তাহলে বাকি এই কোণের ভ্যালু কত হবে, এটা পুরোটা একটা সরল কোণ, এটা যদি 104 হয় এই কোণের ভ্যালু কত হবে, 180 থেকে বাদ দিয়ে দাও, 180 থেকে তুমি যদি 180 মাইনাস 104 তাহলে হবে কত, এটা হচ্ছে 76, তাহলে এটা 76 আর এই কোণের ভ্যালু তো তোমাকে দেয়া আছে, এই কোণের ভ্যালু কত 34, এই পুরোটা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা হচ্ছে 76 আর একটা হচ্ছে 34, তাহলে বাকি কোণ কত হবে 76 প্লাস 34, এটা কার থেকে বিয়োগ করবো 180 থেকে বিয়োগ করো, 180 মাইনাস 76 প্লাস 34, 76 প্লাস 34 180 থেকে বিয়োগ করলে মোটামুটি 70 আসে, 70 হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কোনটি? আচ্ছা দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে মানে ভিতরের দিকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে এদের ব্যাসার্ধের অন্তর, এটা কিন্তু আমরা দেখিয়েছি। যদি আমরা ওই 30 নম্বর এমসিকিউতে মেবি ছিল, এটা 30 নম্বর এমসিকিউতে মেবি ছিল, আগে এটা কত নম্বর দেখিনি, আচ্ছা 42, আচ্ছা 30 নম্বর এমসিকিউতে মেবি ছিল, আমরা দেখিয়েছি। 30 নম্বর এমসিকিউ কাহা है भैया आ जाओ, আচ্ছা এই যে এই জায়গাতে আমরা দেখিয়েছিলাম, এখানে এই যে ফিগার ড্র করে দেখিয়েছিলাম দুটা বৃত্ত, ওই যে কেন্দ্রদ্বয়ের তোমাদের খাতায় নোট করা আছে অলরেডি, স্পর্শ করলে এক্ষেত্রে তোমার মধ্যবর্তী কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে তোমার ব্যাসার্ধের অন্তরের সমান আর কি। আর আমি এদিকে যাচ্ছি না, আমরা আগেরটাতেই ফিরে যাই, আমরা আমাদের স্লাইডে কই এই যে এখানে আর কি, তাহলে ব্যাসার্ধদ্বয়ের অন্তর। নেক্সট ওয়ান, চিত্রে পি এ এবং পিবি দুটি স্পর্শক, আচ্ছা পি এ এবং পিবি দুটি স্পর্শক, পি এ বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। পি এ বি মানে কি, পি এ বি মানে হচ্ছে এই কোণের মানটা তোমাকে দেওয়া আছে, এই যে এই কোণের মান হচ্ছে তোমার কত 30 ডিগ্রি হলে এ উ বি মানে এই কোণের ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা এখানে অনেক কিছু বেসিক্স রয়েছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। আমি ফিগারটা এদিকে একটু বড় করে ড্র করছি, এই দেখো ধরো এটা হচ্ছে সেন্টার, হ্যাঁ এটা হচ্ছে ও, এই যে তাহলে পি থেকে স্পর্শক আঁকলাম, এই যে স্পর্শক আঁকলাম, ওকে আঁকলাম, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে তোমার কত বি, ওকে। আচ্ছা এই যে দেখো একটু খেয়াল করো কেমন, এখানে তোমাকে বলা হচ্ছে এই যে এই কোণের ভ্যালু হচ্ছে তোমার কত, এই কোণের ভ্যালু হচ্ছে তোমার 30 ডিগ্রি, তোমাকে এই কোণের ভ্যালু নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা এই কোণের ভ্যালু যদি তোমার 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের আমরা জানি এই যে তোমার এরকম স্পর্শকের ক্ষেত্রে যদি স্পর্শ করে এই যে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে তোমার কত 90 ডিগ্রি, টোটাল 90 ডিগ্রি, কারণ লম্ব হয়তো স্পর্শ করলে এটা তোমার বৃত্তের ব্যাসার্ধের উপর কি লম্ব, স্পর্শ বৃত্তের ব্যাসার্ধের উপর কি লম্ব হয়, লম্ব হলে এই পুরো কোণটা কত, এই যে এই পুরো কোণটা হচ্ছে তোমার কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণ আবার এই কোণ এবং এই কোণ সমান, এটাও তো স্পর্শক, এটাও তো ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে লম্ব হলে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে তাহলে এটা যদি 30 হয় তাহলে এই কোণটা কত, এই কোণটা হবে তোমার কত 60 ডিগ্রি, আর এটাও তো লম্ব তাহলে এটাও তো সেম, তাহলে এটা 30 হলে এটাও 30, তাহলে এটা 60 হলে এটাও কত 60, আর দেখো এটাও 60 এটাও 60, তাহলে তিন কোণের সমষ্টি কত, এই পুরোটা একটা ত্রিভুজ হয়ে গিয়েছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করে আবার, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 60 এটা 60 হলে এটাও কত 60, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তোমার এ ও বি কোণের মান কত হবে 60 হবে। এটা অন্যভাবেও ব্যাখ্যা করা যায়, সেটা কি, সেটা হচ্ছে এই কোণটা তো তোমার 60 ডিগ্রি, তাই না, এই কোণটা তো তোমার 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে বৃত্ত
বৃত্ত, তাহলে এটাও তোমার বৃত্তের ব্যাসার্ধ, এটাও তোমার বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটার ভ্যালু সেম, দুটার ভ্যালু সেম হলে এদের অন্তর্গত কোণদ্বয়ের মানও কি হয়, সেম হয়। তাহলে এটা 60 হলে এটাও তোমার কত 60, ওইভাবেও ব্যাখ্যা করা যায়, যার যেভাবে সুবিধা ওইভাবে করলে হচ্ছে এই আর কি। তাহলে আনসার হবে তোমার কত 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো একটু বুঝে বুঝে আনসার করা লাগবে আর কি, ভেরি ইজি। দেখো কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি জ্যা এর মধ্যবিন্দু ডি, এবি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে তোমার কত ডি। আচ্ছা এ বি জে এর মধ্যবিন্দু ডি, ওকে ফাইন, বোঝা যাচ্ছে। তাহলে উ এ ইজ ইকুয়াল টু 5, উ এ মানে হচ্ছে এই যে এটা হচ্ছে 5, উডি ইজ ইকুয়াল টু 4, উডি এটা হচ্ছে 4, এ বি সমান কত, এ বি মানে হচ্ছে এই যে এই পুরো অংশটা, এ বি সমান কত ওখান বিশিষ্ট বৃত্তে, তাহলে এটা 5 এটা 4 হলে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো না তুমি, এটা একটা কি তোমার সমকোণী ত্রিভুজ, তাহলে এটা তোমার কি এটা 4 এটা 5 হলে এটা কত 3, আর এটা 3 হলে এটাও 3 আর 3 মিলে কত হয় তোমার 6, তাহলে হবে তোমার কত 6 সেন্টিমিটার। বুঝতে পেরেছি, এগুলো আমরা আগে করেছি, আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। নেক্সট ওয়ান দেখো, উ এ বি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, উ এ বি এটা হচ্ছে তোমার কত, এই কোণটা হচ্ছে তোমার 50 ডিগ্রি হলে এ উ বি এই কোণের ভ্যালু কত, তাই না? দেখি বলো তো, এই যে কিছুক্ষণ আগেও ব্যাখ্যা দিয়েছি এটা, এই দেখো না এইটা কি ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু সেম, কারণ দুটাই তোমার কি বৃত্তের ব্যাসার্ধ, বাহু যদি সেম হয় তাদের কোণদ্বয় কি হবে, অন্তর্গত কোণদ্বয় সেম হবে। তাহলে এটা 50 ডিগ্রি হলে এটাও তোমার কত 50 ডিগ্রি, তাহলে এটা 50 এটা 50 দুটো মিলে 100, তাহলে বাকি কোণ কত হবে, এই যে উ বি এ কোণ কত হবে 50 50 100, তাহলে 180 থেকে তোমার 100 যদি বিয়োগ করো তাহলে আসে কত 80 ডিগ্রি। নেক্সট ওয়ান দেখো, কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি সমান 10 সেন্টিমিটার, এ বি সমান 10 সেন্টিমিটার, এ বি সমান 10 সেন্টিমিটার, ওকে, যেটা তোমার বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার দেওয়া আছে। উই লম্ব এডি, ই লম্ব এডি, উইটা ই এর ওপর লম্ব বলা হচ্ছে। আচ্ছা বুঝলাম। ই সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে, উই সমান 3 সেন্টিমিটার, এ সি লম্ব বিসি, এ সি লম্ব বিসি এটার উপর লম্ব বলা হচ্ছে আর কি, এই বাহুটা এই বাহুর উপর লম্ব, এটা 90 ডিগ্রি, ওইটা বলা হচ্ছে। আচ্ছা ফাইন। ত্রিভুজ উ এ ই এর ক্ষেত্রফল, ত্রিভুজ উ এ ই মানে কি, আহা এই জাস্ট এই অংশটুকুর ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, উ এ ই এর ক্ষেত্রফল, তাই না? আচ্ছা এটার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে পারে, তাহলে দেখো তো উ এ ত্রিভুজের উই হচ্ছে তোমার কি লম্ব, তাহলে যদি লম্ব চিন্তা করো এটা একটা সমকোণ, তাহলে লম্বের মান কত 3 সেন্টিমিটার দেওয়া আছে। দেখো এই বৃত্তে এ বি সমান কত, এ বি যেহেতু তোমার কেন্দ্র দিয়ে গিয়েছে, তাহলে তোমার এ বি হচ্ছে তোমার বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস দেওয়া আছে 10, তাহলে এই যে সেন্টার থেকে এ পর্যন্ত এটা কি, এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধের মান কত হবে, এটার মান 5 হবে না, অর্ধেক 5 হবে। তাহলে তুমি লম্ব জানো, অধিভুজ জানো, তাহলে ভূমি কত হবে, ভূমি হবে তোমার কত 4, রাইট? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে তোমার 3, 3 4 12, 12কে তুমি 2 দ্বারা ভাগ করলে আসবে 6, 6 বর্গ একক, 6 বর্গ একক, 3 4 12, ঠিকই তো আছে তাই না? আচ্ছা হ্যাঁ 6 বর্গ সেন্টিমিটার। নেক্সট ওয়ান, হ্যাঁ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি বৃত্তে এ বি ইজ ইকুয়াল টু 10, আচ্ছা এ বি 10, ওকে, ওই যে আগের মতো ডাটাগুলো দেওয়া আছে। এখন বলছে এ বি সি এর পরিসীমা কত, এ বি সি মানে কি, এই যে এটার পরিসীমা বলা হচ্ছে, এই যে এটার পরিসীমা তোমাকে নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা ওকে ফাইন। তা এটা কিন্তু তুমি চাইলে অনেকভাবেই করতে পারো। কিভাবে দেখো না, বলা হচ্ছে এই দুইটা বাহু কি সেম, এই দুইটা বাহু সেম, এটার পরিসীমা আমি এটা একটু কাট করে যদি এই জায়গায় নিয়ে আসি, তাহলে একটু দেখো তো, এটা একটা সমকোণ, অতিভুজের মান হচ্ছে 10, বলা হচ্ছে এই বাহু আর এই বাহু সেম, এই বাহু আর এই বাহু সেম মানে কি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে তাহলে কোণ ভিতর এই বাকি কোণদ্বয় এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, বাকি কোণদ্বয় সেম, তাহলে 90 ডিগ্রি হলে বাকি দুইটা মিলে হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে যেহেতু সমদ্বিবাহু তাহলে কোণদ্বয় সেম হবে, তার মানে এটা 45 ডিগ্রি হলে এটাও তোমার কি 45 ডিগ্রি, রাইট? আচ্ছা তাহলে আমি এখানে পয়েন্টগুলো গিয়া করে দেই। ধরো এটা হচ্ছে তোমার সি, এটা বি, আর এটা হচ্ছে এ, হ্যাঁ আচ্ছা গেল। এখন তুমি
এটার পরিসীমা নির্ণয় করতে চাইলে যে কোনো একটা বাহু যদি বিসি অথবা এসি যদি নির্ণয় করতে পারো দেন তুমি ইজিলি পরিসীমা নির্ণয় করতে পারবা। তাহলে আমি যদি এখানে কস অ্যাপ্লাই করি, কস ধরো এটাকে এই কোণ ধরে যদি করি কস 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি হচ্ছে তোমার কত বিসি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে তোমার কত 10, cos 45 সমান কি 1/√2, 1/√2 সমান কত বিসি ডিভাইডেড বাই 10। তাহলে বিসি এর ভ্যালু কত আসবে ক্যালকুলেট করলে এটাকে লেখা যায়, মুখোমুখি হিসাব করে ফেলি কেমন, 5 দুগুণে 10, তাহলে 2কে কি লেখা যায় √2 × √2, একটা √2 এদিকে √2 কাটাকাটি যায়, তাহলে 5√2 থাকে। সুতরাং বিসি সমান কত হবে, বিসি সমান হবে 5√2। তোমরা এটা করে নিও কেমন, বিসি সমান হচ্ছে 5√2, তার মানে এটা তোমার 5√2, তাহলে এটাও তোমার কি হবে, যেহেতু বাহু দুটা সেম এটাও তোমার কি 5√2। তাহলে তোমার পরিসীমা কি হবে, পরিসীমা আমরা জানি কোনো একটা কিছুর পরিসীমা মানে কি সবগুলা বাহুর যোগফল। যেমন ধর ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা মানে কি, পরিসীমা মানে চারপাশে এরিয়া বোঝায় আর কি। পরিসীমা মানে ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তোমার ত্রিভুজের 3 বাহুর যোগফল। চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমা মানে হচ্ছে চতুর্ভুজের 4 বাহুর যোগফল। তাহলে এটার পরিসীমা কত হবে 10 + 5√2 + 5√2 সমান কত আসে 10√2 + 10 কত আসে দেখো তো, 10√2 + 10 সমান আসে 24.14, এই যে এটা 24.14। আচ্ছা, এভাবে একটা নিয়মে তোমরা চাইলে করতে পারো। আরেকটা নিয়ম আছে, আমি ওইটা দেখাবো। আচ্ছা দেখিয়ে দিই কেমন, ওইটাও একটু দেখিয়ে দিই কীভাবে করা যায়, অন্য আরেকভাবে কীভাবে তুমি চাইলে চিন্তা করতে পারো সেটা একটু দেখিয়ে দিই। যেহেতু এই কোণটা তোমাকে বলাই আছে কি, এই কোণটা বলাই আছে তোমার 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ ধরে নাও। যেহেতু দুটা বাহু সেম, এটাকেও এক্স ধরে নাও, এটাকেও এক্স ধরে নাও, তাহলে একটা লম্ব আর একটা কি ভূমি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি অতিভুজ স্কোয়ার। তাহলে লিখতে পারো 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 100, তাহলে এক্স স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার সমান হচ্ছে কত 50। তাহলে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে √50, রাইট। তাহলে এক্সের ভ্যালু কত √50, তাহলে এটা যদি √50 হয় এটাও তোমার কত √50। তাহলে 10 + √50 + √50 করে দেখো সেমই আসবে আই গেস। 10 + √50 + √50 মান কিন্তু সেমই আসবে, নাহলে ট্রাই করে দেখতে পারো। √50 × 2 এত +10, ইয়েস 24.14, এটাই আসে। যার যেরকম সুবিধা ওইভাবেই করো। দেখো ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তের এবি ব্যাস, আচ্ছা এবিসি বৃত্তের চাপের দৈর্ঘ্য হচ্ছে তোমার 2π। এবিসি বৃত্তের চাপের দৈর্ঘ্য 2π হলে বৃত্তের পরিসীমা কি, পরিসীমা হচ্ছে বাইরের ফুল এরিয়া, মানে হচ্ছে এই পুরো এরিয়ারটুকু কত হবে, পরিসীমা মানে পরিধি বোঝাচ্ছে আর কি। এখানে বৃত্তের ক্ষেত্রে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা পরিসীমা বলি, বৃত্তের ক্ষেত্রে সেটা পরিধিও বলা হয়, যদিও এখানে পরিসীমা বলা হয়েছে। পরিসীমা মানে আলটিমেটলি বৃত্তের পরিধিকেই নির্দেশ করছে। তাহলে পরিধি মানে হচ্ছে পরিধি, এখানে দেখো তো বৃত্তচাপ, বৃত্তচাপ মানে কি এবিসি, এই যে বৃত্তচাপ এবিসি, বৃত্তচাপ মানে হচ্ছে এই পুরো অংশটা, এতটুকু এরিয়া হচ্ছে তোমার কত 2π বলছে। এতটুকু যদি এটা হচ্ছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত যদি 2π হয় তাহলে নিচের এটাও তোমার 2π হবে না, নিচের এইটুকু পোর্শন এটাও তোমার, যেহেতু এটা আরেকটা অর্ধবৃত্ত, দুটা মিলেই তো ফুল হয়েছে, তাহলে এটা 2π হলে এটাও কত 2π, তাহলে দুটা মিলে কত হবে, দুটা মিলেই তো তোমার বৃত্তের পরিসীমা অথবা পরিধি, তাহলে কত হবে 2π + 2π সমান হবে তোমার কত 4π। নেক্সট ওয়ান, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের এবি ব্যাস, আচ্ছা এবি ব্যাস যদি বিও সমান 4 সেন্টিমিটার হয়, যদি বিও মানে হচ্ছে এটা 4 সেন্টিমিটার হয়, তবে এসি সমান কত, তাই না? এই দেখো এসি সমান কত, তাহলে এটা 4 হলে এসি সমান কত, এসি সমান কত এটার ভ্যালু তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। বি বৃত্তের ব্যাস, তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা যেহেতু বৃত্তের কেন্দ্র, তাহলে এটা 4 হলে এটাও 4, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, এটা যেমন ব্যাসার্ধ এটাও তেমন ব্যাসার্ধ, তাহলে এটা 4 হলে এটা 4। আচ্ছা গেল, আবার এটাও তোমার 4, কারণ এটাও তো তোমার বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এই বৃত্ত থেকে এটাও তোমার বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এটা 4 হলে এটাও 4। তার মানে এক্ষেত্রে দেখো একটা ত্রিভুজ ফর্ম হয়ে গিয়েছে। জাস্ট এই অংশটুকু আমি কাট করে নিয়ে আসলাম বাইরে, এই অংশটুকু যদি কাট করে নিয়ে আসলাম, তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ এটাও 4, এটাও তোমার বৃত্তের ব্যাসার্ধ এটাও 4, তাহলে এটা কত হবে, যেহেতু তাহলে এটা কি লম্ব,
এখানে তুমি চাইলে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কত আসবে? পিথাগোরাস অ্যাপ্লাই করলে অতিভুজের মান আসবে √4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে আসবে 4 স্কয়ার মানে কত? 16 ডিগ্রি কত? 32। √4 কত? 32। √32 কে কি লিখতে পারো? √32 কে কি লেখা যায়? এই যে 2 × 16 লেখা যায়, √2 × 16। তাহলে আলাদা আলাদা রুট করে দিলে √2 × √ওভার কত? 16। √16 মানে হচ্ছে 4, √16 মানে হচ্ছে 4, তাহলে √2 × 4, তাহলে কত লিখতে পারি? 4√2 লেখা যায়, 4√2। তাহলে 4√2 হচ্ছে আমার কি কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? আল্লাহ, অনেক কঠিন তাই না? চলো আমরা একটা দেখি। কেমন একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ কি না কি বলছে? একটি বর্গের অন্তবৃত্ত, ধরো এই একটা বর্গ, অন্তবৃত্ত আঁকতে কয়টা স্টেপ অনুসরণ করতে হয় মনে আছে তো? হ্যাঁ, কয়টা? 3টা। তাহলে প্রথমে কি করব? এই যে কর্ণদ্বয় যোগ করে দিব, ফলে সেন্টার পয়েন্ট, এটার থেকে একটা বাহু টানবো, লম্ব টানবো তোমার বৃত্তের বাহু, ওই যে বর্গের বাহুর উপর, দেন এটাকে তুমি ওইটাকে ব্যাসার্ধ ধরে নিয়ে তুমি একটা বৃত্ত ড্র করো। আচ্ছা, হয়ে গেল, এটা একটা আমার অন্তবৃত্ত। অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে কি? এটা যদি অন্তবৃত্ত হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ মানে এইটুকু অংশ, এটা কত? এটা 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এটা বর্গের বাহু, তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটাও তোমার 3 সেন্টিমিটার। কেন? এটা এই বৃত্তের এটা ব্যাসার্ধ হলে এটাও তোমার কি ব্যাসার্ধ, এই পুরো বৃত্ত না, এটা ব্যাসার্ধ হলে এটাও তোমার কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটুকু যদি তোমার 3 হয় তাহলে এটাও তোমার কি 3, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এই বৃত্তের। তাহলে এটা 3 এটা 3, আর এইটাই কিন্তু দেখো এটার দৈর্ঘ্য যত এটার দৈর্ঘ্য তত, তার মানে এটাই তো বৃত্তের অন্তবৃত্তের ব্যাস কিন্তু তোমার বর্গের বাহুর সমান, তাই না? সেম। তাহলে এটা 3 3 3 3 মিলে কত? 6। তাহলে তোমার বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 6। আর কি বর্গের বাহুর দৈর্ঘ্য বলছে? হ্যাঁ, বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট ওয়ান, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এউ বি সমান 60 ডিগ্রি। এউ বি মানে কি? এই দেখো এউ বি এটা হচ্ছে তোমার কি 60 ডিগ্রি হলে এসিবি কত হবে? এটা আমি বলবো না, এটা তোমরা বলো তো দেখি, বলো তো, এই তোমাকে বলছি, বলো তো কত হবে? হ্যাঁ, এই দেখো না, একই চাপের উপর দণ্ডায়মান, অনেকবার করেছি। এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে? অর্ধেক হবে। তাহলে তোমাকে দেয়া আছে এউ বি মানে কত? এইটা হচ্ছে তোমার 60 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত হবে? বৃত্তস্থ কোণ এটার অর্ধেক হবে। এটা কত হবে? এটা হবে তোমার অর্ধেক মানে হচ্ছে 30 ডিগ্রি। এ সি বি এটা হবে তোমার কত? 30 ডিগ্রি। নেক্সট ওয়ান, ডনিশ কি বলছে? বিউই মানে হচ্ছে এই যে এটা বিউই, এই কোনটা ইজ ইকুয়াল টু 2 × UAB, 2 × UAB, 2 × UAB মানে কি? UAB মানে এইটাই, এই দেখো UAB এইটাই 2 × UAB। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কারণ এটা কেন্দ্রস্থ কোণের এটা অর্ধেক, এটাও তোমার বৃত্তস্থ কোণের অর্ধেক। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ হয়। তাহলে এটা তো কেন্দ্রস্থ কোণে আমি সেমভাবে ডিভাইড করেছি। হ্যাঁ, তাহলে এটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ওটাও বৃত্তস্থ কোণের অর্ধেক। তাহলে এই অর্ধেক এটাও তোমার বৃত্তস্থ কোণের কি হবে? দ্বিগুণই হবে কিন্তু আলটিমেটলি, তাই না? এক্স্যাক্টলি, আশা করি বুঝতে পেরেছ। এরপরেরটা দেখো কি বলছে? ডিউই মানে কি? ডিউই এই কোণটা, এই যে এই কোণটা কি বলছে? ডিউ ইজ ইকুয়াল টু UAD, তার মানে এই কোণ, এবং UDA মানে কি? UDA মানে হচ্ছে এই কোণ, এই কোণের সমষ্টির সমান। হ্যাঁ, কেমনে বুঝলাম? আমি এটা একটু এদিকে ড্র করছি, দেখো এই দেখো, এটা হচ্ছে এই কোণটা এ, আর এটা হচ্ছে এটা ডি, এটা হচ্ছে এটা, এই যে এই বিন্দু। এখন বলছে এই কোণ এবং এই কোণের এই দুটার যোগফল, কোন দুটার যোগফল? এই দুটার যোগফল
এটার সমান, অবশ্যই সমান। ওই যে আমরা জানি কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। বহিস্থ কোণ মানে এটা দেখো এই ত্রিভুজের বাইরের কোণ বহিস্থ কোণ, দেখো এই ত্রিভুজের বাইরে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। ডিরেক্ট উপপাদ্য আছে, সমষ্টির সমান, এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে এটাও তোমার কি কারেক্ট। নেক্সট ওয়ান কি বলছে দেখো, নেক্সট ওয়ান বলছে বিউডি মানে কি? বিউডি এই দেখো এই কোণটা, এটা আমার ফুল বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা বিউডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বিএডি। এটা কি ওইটার অর্ধেক? না, ওইটা অর্ধেক, যে এটা দ্বিগুণ হয়, তাহলে এটা এই লজিকটা এখানে খাটছে না। তাইলে তোমার হবে আনসার 1 এবং 2 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট ওয়ান কি বলছে, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত দেখিয়েছি। কোথায়? অতিভুজের উপর অবস্থিত, অতিভুজের উপর অবস্থিত। পরেরটা, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ আঁকা যায়? বহিঃস্পর্শ, বাইরের দিকে স্পর্শ করলে, বাইরের দিকে যদি স্পর্শ করে কয়টা স্পর্শ? 3টা স্পর্শ করে। এই যে বাইরের দিকে যদি স্পর্শ করে, বহিঃস্পর্শ করলে কয়টা? এ একটা, তার মানে কয়টা আঁকা যায়? 3টা। বহিঃস্পর্শ করলে 3টা সাধারণ স্পর্শক আঁকা পসিবল। কোনো ত্রিভুজে কয়টি বহিবৃত্ত আঁকা যায়? কোনো ত্রিভুজে কয়টা বহিবৃত্ত আঁকা যায়? কোনো ত্রিভুজে কয়টা বহিবৃত্ত আঁকতে পারবা? বাইরের দিকে কয়টা বৃত্ত আঁকতে পারবা বলো তো দেখি? 3টাই তো আঁকা যায়, তাই না? কোন দিকে? এই যে এদিকে একটা আঁকতে পারবা, এদিকে একটা আঁকতে পারবা, এদিকে একটা আরেকটা আঁকতে পারবা, তাহলে কয়টা পারবা? 3টাই পারবা, তাই না? কয়টা আঁকা যায়? 3টাই আঁকা যায়, 3টাই আঁকা পসিবল। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শ আঁকা যায়? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, ধরে নিলাম এটা বৃত্ত, এটা হচ্ছে বহিস্থ বিন্দু, বাইরের বিন্দু। এই বিন্দু থেকে কয়টা স্পর্শ আঁকতে পারবা? 2টাই আঁকতে পারবা। এই যে এদিকে একটা, এইদিকে একটা, তাহলে কয়টা আঁকতে পারবা? 2টা স্পর্শক আঁকা পসিবল। নেক্সট ওয়ান কি বলছে, বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে? একটু বোঝার চেষ্টা করো। বৃত্তের অভ্যন্তরস্থ, এটা বৃত্তের অভ্যন্তরস্থ একটা বিন্দু, বহিস্থ একটা বিন্দু, বহিস্থ আরেকটা বিন্দু, সংযোগ রেখাংশ, এদেরকে সংযোগ করে দিলাম। বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করেছে? কয়টা বিন্দুতে ছেদ করেছে? এই যে একটা বিন্দুতেই তো ইন্টারসেক্ট করেছে। কয়টা বিন্দুতে? একটা বিন্দুতে। যদি বলা হয় একটা বৃত্ত, এটার এরকম যদি দেয়, এরকম মতো দিতে পারে একটা বৃত্ত, এটা ছেদকটা একটা বৃত্তকে কয়টা বিন্দুতে স্পর্শ করে? তখন কিন্তু 2টা বিন্দুতে স্পর্শ করবে। বুঝতে পেরেছ? এগুলো একটু মাথায় রাখিও, কেমন? তাহলে একটু বুঝে আনসার করতে হবে আর কি। নেক্সট ওয়ান, বৃত্তের কোনো একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা সম্ভব? বৃত্তের কোনো একটা পার্টিকুলার বিন্দুতে, ধরো যে কোনো একটা পার্টিকুলার ফিক্সড বিন্দুতে কয়টা স্পর্শ আঁকতে পারবা? তুমি একটাই স্পর্শ আঁকতে পারবা। যে কোনো পার্টিকুলার বিন্দুতে একটা স্পর্শ আঁকতে পারবা। যদি বলা হয় বৃত্তে কয়টি স্পর্শক আঁকা সম্ভব? যদি বলা হয় যে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা সম্ভব, কোন একটা বৃত্তে কয়টি স্পর্শক আঁকা সম্ভব, তখন কিন্তু অসংখ্য স্পর্শক আঁকা সম্ভব। অসংখ্য। ধরো একটা আলাদা বিন্দু নিয়ে তুমি এদিকে স্পর্শ আঁকতে পারবা, আরেকটা বিন্দু নিয়ে এদিকে, আরেকটা নিয়ে এদিকে, আরেকটা নিয়ে এদিকে, মানে অনেকগুলো স্পর্শ আঁকতে পারবা। যদি বলা হয় কোন একটা বৃত্তে কয়টি স্পর্শক আঁকা পসিবল, তাহলে কিন্তু অসংখ্য স্পর্শক আঁকা পসিবল। যদি তোমাকে বিন্দু ফিক্সড করে দেয় এরকম কোন একটা নির্দিষ্ট বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা পসিবল, তখন কিন্তু একটাই স্পর্শক আঁকা পসিবল। ABCD বৃত্তে একটি অন্তর্লিখিত চতুর্ভুজ BAD, কোন এ কোণের ভ্যালু কত? 95 হলে BCD এ কোণের কত হয়? যে বৃত্তস্থ চতুর্ভুজ, 2টা মিলে 180 ডিগ্রি, তাহলে এটা 95 হলে এটা কত? 85 হবে, 85। নেক্সট ওয়ান,
দেখো তো কি বলছে চিত্রে এ ডি ই এর মান কত, তাই না? এ ডি ই মানে কি? এ ডি ই মানে হচ্ছে এই কোণের ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে। কেমনে করা যায়? এই দেখো করা যায় ইজিলি। এটা 96 হলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এরা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে দেখো বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা 96 হলে এটা কত হবে? 180 থেকে তুমি 96 বিয়োগ করে দিলে কত আসে দেখো, 180 মাইনাস 96 ইজ ইকুয়াল টু আসে কত? 84। তাহলে এই কোণের ভ্যালু কত? 84। আর এই পুরো কোণটা একটা কি সরল কোণ, তাহলে এটা 84 হলে ওইটা কত হবে তোমার? এই কোণের ভ্যালু কত হবে? এই কোণের ভ্যালু হবে তোমার 180 মাইনাস 84, 180 মাইনাস 84 ইজ ইকুয়াল টু আসে কত? 96। তার মানে ওই কোণের ভ্যালু আসবে তোমার কত? 96। তাহলে এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা 84, তাহলে এই কোণের ভ্যালু হবে তোমার কত? 96। তাহলে এই কোণের ভ্যালু তুমি জানো 20, একটা 20 আর একটা 96। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো এখন তুমি দুইটার জানো, একটা 20 আর একটা 96। তাহলে ডি কোণের ভ্যালু কত হবে? 96। তাহলে 180 থেকে বিয়োগ করো, 180 মাইনাস 96 প্লাস 20, তাহলে কত আসে? 96 প্লাস 20 মাইনাস 180 ইজ ইকুয়াল টু আসে কত? 64। 64 হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। নেক্সট ওয়ান। ও দ্যাটস ইট। অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করেছি, মোটামুটি এর থেকেই তোমাদের কমন আসবে ইনশাল্লাহ। তো এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা একদম দেখা মাত্রই আনসার বলে দিতে পারবা, ক্যালকুলেটও করা লাগবে না তোমাদের, বুঝতে পেরেছো? দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি টাইম কম লাগবে আর কি। সো দ্যাটস ইট ফর টুডে। আমরা অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ওকে, আল্লাহ হাফেজ।